আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, যারা জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গণিতের একটা ক্লাস করেছেন। গত ক্লাসটি প্রায় 2 ঘন্টা ডিউরেশনে। আশা করছি আরো 2 ঘন্টা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকে আমরা সাধারণ জ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা এবং প্রাইমারি সামনে 2 তারিখে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে এমসিকিউ গুলা একাধিক পরীক্ষায় আসছে, রিপিট হয়েছে বারবার, এবং যে প্রশ্নগুলাই আসার সম্ভাবনা সব থেকে বেশি, এমন 300 এমসিকিউ আপনাদেরকে কমপ্লিট করানো হবে যদি আপনারা ধৈর্য ধরে থাকেন। তো সবার আগে, শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা ক্লাসটি শেয়ার করে দিন। সবাই সবাই যার যার স্থান থেকে একাধিক, মানে যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন। ক্লাসে উপস্থিতি যত বেশি থাকবে, আমরা তত ভালোভাবে ইনশাল্লাহ আপনাদেরকে কমপ্লিট করাতে পারবো। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট, সবাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার দিবেন। আপনাদের কাছে এই শেয়ার ছাড়া আর কিছুই আমরা চাই না, আমরা জাস্ট আপনাদের ভালোবাসা চাই। আর আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে শেয়ারের মাধ্যমে। আমরা যে আপনাদেরকে ভালোবাসি সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আমরা দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা যাবত লাইভ ক্লাস, আমরা গণিতের ক্লাস 3:30 থেকে শুরু করে প্রায় 6টা পর্যন্ত, মানে 2.5 ঘন্টা গণিতের ক্লাস হয়েছে। আবার এখন আমরা 8টা থেকে শুরু করে নন স্টপ আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসটা চলতে থাকবে। এটা একটা সাজেশন মূলক ক্লাস, যে প্রশ্নগুলো আপনাদেরকে সাজেশন হিসেবে দেওয়া হবে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো। সুতরাং আমাদের ভালোবাসা আমরা ক্লাসের মাধ্যমে বহিঃপ্রকাশ করছি, আপনাদের ভালোবাসা আপনারা শেয়ারের মাধ্যমে আমাদেরকে বহিঃপ্রকাশ করবেন ইনশাল্লাহ। আমরা একসাথে 2 তারিখে একটা ভালো কিছু নিয়ে আসবো। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনেরা যারা জয়েন করেছেন সবার কাছে রিকোয়েস্ট, সবাই শেয়ার করবেন এবং সাথে সাথে অবশ্যই ডান লিখে দিবেন। অবশ্যই অবশ্যই কি লিখবেন? ডান লিখবেন। শেয়ার করে কি লিখবেন? ডান লিখবেন। ওকে প্রিয় ভাই বোনেরা, সবাই সবাই শেয়ার করে ডান লিখে দিন। শেয়ার করে ডান লিখে দিন। আশা করছি আজকের এই ক্লাসটা থেকে আপনারা এমন কিছু এমসিকিউ পাবেন যেগুলো আপনি আপনি নিজেও জানেন, যেগুলো আপনি কমন পেতে যাচ্ছেন, কিন্তু নিজে পড়লে কি হয়, সেই কনফিডেন্স লেভেলটা আসে না। যদি একজন বলে দেয় যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তখন আপনার উপর কিন্তু একটা আহ, মানে সাইকোলজি কাজ করে যে আসলে এটা গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক এমন কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ, সেগুলো আমরা কমপ্লিট করব। প্রিয় ভাই বোনেরা, সবাইকে বলছি, সবাইকে বলছি এই ক্লাসটা শেয়ার করে রাখুন। অন্তত পরীক্ষা দেওয়ার আগেও যদি আপনি একবার ক্লাসটা দেখে যান, এই 300 এমসিকিউ থেকে আপনি মাত্র 25টা আপনার পরীক্ষায় আসবে। আমি বলছি না যে 25টার মধ্যে 25টাই কমন পড়বে, তবে ম্যাক্সিমাম সংখ্যক এমসিকিউ সাধারণ জ্ঞানের আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সবাই সবাই একটু শেয়ার দিয়ে দিতে হবে। আমাদের সকিনা স্যার আর একা থাকতে পারলো না, সকিনা স্যার চলে এসেছে আমার আমার ক্লাসে। আপনাদের পার্টিসিপেট দেখে উনি হিংসা করবে ইনশাল্লাহ। শেয়ার দিতে হবে, শেয়ার। আমি তো দিলাম, হয়ে গেছে। হয়ে যাবে আজকে 120। ওকে ওকে প্রিয় ভাই বোনেরা, সকলের সালামের উত্তরে একসাথে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার দিবেন। আপনাদের সাধারণ জ্ঞানের ভয় ভীতি একটা ক্লাস আমি দূর করে দেবো ইনশাআল্লাহ। শুধু পড়ালেই হয় না ভাইয়া, পড়ানোর একটা সিস্টেম, আপনি যে পড়বেন আপনার ভিতরে আগ্রহ তৈরি করে দেওয়া, আপনার কনফিডেন্স লেভেলটা আমি বুস্ট করে দিব ইনশাআল্লাহ। আমার সাথে সম্পূর্ণ ক্লাসটা থাকেন, আপনার কনফিডেন্স লেভেলটা আমি বুস্ট করে দেবো। আপনি বুঝতে পারবেন, নিজের উপর একটা কনফিডেন্স চলে আসবে ইনশাআল্লাহ। এই কনফিডেন্সটা আগামী কয়েকদিন পর্যন্ত আপনার মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করব। সর্বশেষ রিকোয়েস্ট, সবাই যারা যারা সর্বশেষ জয়েন করেছেন এখনো শেয়ার দেননি, আমি চাই আমার লাইভ ক্লাসে যে কয়জন স্টুডেন্ট ভাই বোন আছে সবাই যেন অন্তত একটা শেয়ার দিয়ে দেয়। একটা শেয়ার দিলে আপনি দায়মুক্ত থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, শুধু একটা রিকোয়েস্ট করব। প্রাইমারি পরীক্ষাতে বিশ্বাস করেন, একটু মনে করেন যে আপনি আমাকে আপন ভাই মনে করতে পারেন,
অথবা মা বাবার মতো মনে করতে পারেন। আল্লাহর পরেই হচ্ছে একজন গুরুকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি। আমি প্রশ্নগুলো এমন ভাবে সাজিয়েছি বিগত প্রাইমারির 25 বছরের প্রাইমারির প্রশ্ন ম্যাক্সিমাম 100 থেকে 90টা, 95টা, 90টা থেকে 70টা, 80টা, 80টা থেকে 75টা, মানে 100 এমসিকিউ হইলে মিনিমাম 90, 95 প্লাস রিপিটেড, 90, 95 প্লাস রিপিটেড। আল্লাহর কসম রিপিটেড। কিন্তু কোন প্রশ্নগুলো আসে, কিভাবে আসে, এই মুহূর্তে এত প্রশ্ন করা যাবে না। আমি বেছে বেছে এখানে প্রায় 300 এমসিকিউ নিছি। 300 এমসিকিউ থেকে ইনশাআল্লাহ আমি এতটুকু আমি বলতে পারি ভাই, আমি এতটুকু বলতে পারি, পরীক্ষা হলে আপনি যখন ঢুকবেন, পরীক্ষা হলে যখন ঢুকবেন, 25টা সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে, আমাকে যারা ভালোবাসেন, 25টা সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে আপনি মিনিমাম মিনিমাম হুবহু মিনিমাম 21টা 22টা হুবহু এই সাইড থেকে কমন পাবেন। এই সাইড থেকে কমন পাবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। যদি এই সাইড থেকে কমন না পড়ে, তখন আমি বাংলাদেশে আর কখনোই চাকরি পাওয়ার জন্য আমি আর পড়াবো না। আল্লাহর কসম করে বললাম যে এই সাইটটা থেকে আপনি মিনিমাম 21 থেকে 22টা ইনশাল্লাহ আপনি কমন পাবেন। আমি শুধু এটুকু বলতে পারি, মিনিমাম মিনিমাম প্রায় প্রায় হচ্ছে 21 ঘন্টা সাধনা করার পরে অ্যাপসগুলো বের করাইছে। 21 ঘন্টা আমার টিম, আমার স্যার, আমার সমস্ত টিচাররা মিলে 21 ঘন্টা পরিশ্রম করার পরে এই স্লাইডটা বানাইছে স্যার। 21 ঘন্টা পরিশ্রম করার পরে আপনি 25টা এমসিকিউ থেকে আপনি মিনিমাম 21টা 22টা 23টা ইনশাল্লাহ কমন পাবেন। এত সুন্দর করে দেওয়া আছে। সুতরাং যারা এটা চান তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা এটা চান, এই দেখেন, আমার এই সাজেশনটা নেওয়ার জন্য প্রায় হচ্ছে কত, প্রায় হচ্ছে এই সাজেশনটা নেওয়ার জন্য প্রায় হচ্ছে দেখেন, প্রায় 3000 ভাই বোন, প্রায় কত, প্রায় 4000, প্রায় প্রায় 16,000 ভাই বোন আমাদেরকে নক দিছে এই সাজেশনটা নেওয়ার জন্য। 16,000 ভাই বোন, এই দেখেন, 16,000 ভাই বোন নক দিয়েছেন, স্যার এই সাজেশনটা চাই। যারা হচ্ছে একটা শেয়ার করবেন, সাথে সাথেই শেয়ার করার পর সাথে সাথে আমাদের টিম আপনাকে পিডিএফটা দিয়ে দিবে। শেয়ার করার সাথে সাথে আমাদের টিম পিডিএফটা আপনাকে দিয়ে দিবে। প্লিজ একটা শেয়ার করেন, আপনি এই পিডিএফটা পড়লে 85 বা 80 মার্কস ইনশাল্লাহ কমন পাবেন। তবে শেয়ার করতে হবে, একটা শেয়ার করলে আপনাকে আমাদের টিম আপনাকে সাজেশন দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের টিম সাথে সাথে আপনাকে পিডিএফটা দিয়ে দিবে। একটা শেয়ার করেন, শেয়ার করে শুধু লেখা স্যার ডান, ডান লিখেন, সাথে সাথে পিডিএফটা দিয়ে দিবে। যদি সা- সাথে সাথে পিডিএফটা আমাদের দিয়ে দিবে। আমাদের স্যার, এই যে সাধারণ জ্ঞানের টিচার, উনি হচ্ছে দীর্ঘ 15 বছর যাবত আজকে সাধারণ জ্ঞান পড়াচ্ছেন, 15 বছর যাবত জবে সাধারণ জ্ঞান পড়াচ্ছেন। যিনি হচ্ছে বাংলাদেশের এবং সবচেয়ে পরিশ্রমী শিক্ষক স্যার। আমি এতটুকু বলতে পারি, যারা 80 প্লাস যদি ইনশাল্লাহ এখান থেকে কমন না পারে, প্রাইমারি প্রশ্ন রিপিট হয়, কোনগুলো আসে, কোনগুলো আসে আপনি জীবনে জানেন, আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে, সুতরাং একটা শেয়ার দেন, শেয়ার দেওয়ার সাথে সাথেই পিডিএফটা আপনাকে দিয়ে দিবে। আজকের এই পিডিএফটা পড়ার পরে অন্য কোন পিডিএফ আর কখনো পড়া লাগবে না, অন্য কোন পিডিএফ পড়া লাগবে না, শুধু একটা শেয়ার দেন। আমাদের হ্যাঁ, শেয়ার করার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন। স্যার পিডিএফ ওকে, রহিমকে দেওয়া হয়েছে পিডিএফ, করিমকে দেওয়া হয়েছে, সাব্বির ভাইকে পিডিএফ দেওয়া হয়েছে, ইসমাইল ভাইকে পিডিএফ দেওয়া হয়েছে, আসমা আবুকে পিডিএফ দেওয়া হয়েছে, জিল্লুর ভাইকে পিডিএফ দেওয়া হয়েছে, সবাইকে পিডিএফ দেওয়া হয়েছে। শুধু একটা শেয়ার করেন, শেয়ার করার পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ স্যার। কাজ শুরু করেন, কাজ শুরু করেন, ফোন দাও, ফোন কাজ শুরু করেন, কাজ শুরু করেন স্যার। ফোন দেন আমার কাছে, আমি শেয়ার দিচ্ছি। হুম? আপনি যখন পড়ো ভাই, এগুলো তো এক্সাইটেড হওয়ার তো দরকার নাই। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আমি বলেছিলাম যে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ শেয়ারের মাধ্যমে, আর আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে পড়ানোর মাধ্যমে। চলেন আমরা শুরু করে দিই। আমরা আজকে যে স্লাইডটা রেখেছি,
এবং সেই সাথে আপনাদেরকে পিডিএফটা অবশ্যই দিয়ে দিব। পিডিএফটা কিভাবে দিব সবকিছু আমি ক্লাসেই বলে দিব। ক্লাস শেষ পর্যন্ত যে থাকবেন সেই পিডিএফটা পাবেন। একটা পিডিএফ না, আপনাকে আজকে আমি 4টা পিডিএফ দিব, 4টা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, 4টা, 300 আপনারা করে কিন্তু এমসিকিউ। হ্যাঁ, একটা পিডিএফ পাবেন না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, প্রায় কত, প্রায় 27 ঘন্টা পরিশ্রম করে পরে পিডিএফ বানানো হয়েছে। প্রায় 27 ঘন্টা পরিশ্রম করে প্রাইমারিতে যেগুলো আসবে, ইনশাল্লাহ আসবে, ওইগুলো বানানো হয়েছে। একদম এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে যে থাকবে সে তিনি পিডিএফ পাবে। ঠিক আছে স্যার, শুরু করবেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য 4টা পিডিএফ রেডি করা হয়েছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, বিজ্ঞান, সবগুলা সাবজেক্টের পিডিএফ আমরা আজকে দিয়ে দিব, কারণ আপনাদের তো পড়ে শেষ করতে হবে, তাই না? ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দেই। আমরা অলরেডি 10 মিনিট টাইম করে ফেলেছি। আচ্ছা, আমাদের প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, প্রিয় ভাই বোনেরা, এই এমসিকিউটা দেখেন, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়? 10তম বিসিএস 18তম নিবন্ধনে আসছে। এখন উত্তর হবে হচ্ছে ক, খ, গ নাকি ঘ। এই প্রশ্নটা কিন্তু আবারও আসবে। 10তম বিসিএস আসছে, 18তম নিবন্ধনে আসছে, আপনাদের প্রাইমারিতেও আসার সম্ভাবনা অনেক বেশি। সবার অ্যান্সার দিতে হবে, সবাই অ্যান্সার করেন, দেখি দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। সবার অ্যান্সার করতে হবে কিন্তু। হ্যাঁ, দেখি কে পারে অ্যান্সার। ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? সবাই অ্যান্সার করবেন। সবাই প্রতিটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তা না হলে কিন্তু আপনি এই যেটা স্কিপ করবেন সেটাই আপনার পরীক্ষাতে আসবে। ঠিক আছে? হ্যাঁ, যেটা স্কিপ করবেন সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, সবাই 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 অ্যান্সার দিতে হবে। ফাইন ফাইন, শামিম খান, রাজু খান। হ্যাঁ, আরে ভাই ডিস্টার্ব করে কে? লাইন কেটে যাবে ই করলে, আমার মতো ই করতে দেন। ওকে, হালিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস লিখেছেন ঘ। সবার কিন্তু একই আনসার হচ্ছে না। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী সরকার 10তম বিসিএস এ আসছে, 18তম নিবন্ধনে আসছে। ঢাকাতে নাকি মুজিবনগর, চট্টগ্রাম নাকি আগারগাঁও? অ্যান্সার করেছেন সাইফুল্লাহ খ, ফারজানা, মল্লিকা দাস খ। চলেন আমরা অ্যান্সারটা এবং সেই সাথে কিছু ব্যাখ্যা দেখি। মুজিবনগর সরকার, দেখেন, মেহেরপুরের বৈদ্যনাথ তলা বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে হচ্ছে মুজিবনগর। এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল হচ্ছে 10 এপ্রিল 1971 সাল। মেহেরপুরের বৈদ্যনাথতলা, যার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, এই মুজিবনগরে প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সাল এবং শপথ গ্রহণ করা হয় 17 এপ্রিল 1971 সাল। আহ শপথ গ্রহণের পর এই বৈদ্যনাথতলা জায়গাটার নামকরণ করা হয় মুজিবনগর, এবং ওখানে যে সরকার গঠন করা হয় সেই সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার। প্রিয় ভাই বোনেরা, কোশ্চেন নাম্বার 1 আপনারা বুঝতে পারলেন কিনা সবাই একটু জানান যে কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার কিনা। সবাই জানাবেন ক্লিয়ার কিনা, সবাই একটু জানাবেন। শুধুমাত্র একটা এমসিকিউর সাথে অ্যান্সারটা বললে হবে না, সেই সাথে আনুষঙ্গিক বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা যেটা জানলাম যে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মুজিবনগর, আর এই মুজিবনগরটা কোথায়? মুজিবনগর হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথতলা, যার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। এখানে 10 এপ্রিল 1971 সালে সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল 1971 সালে এই সরকার শপথ গ্রহণ করেন। হ্যাঁ, সবাই চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, নেক্সট কোশ্চেন, আমরা আজকে 300 এমসিকিউ সলভ করব। বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কত তারিখে? 17তম বিসিএস, প্রাইমারি 2016 সাল, প্রাইমারি 25-26 আসবে ইনশাল্লাহ। এই সংবিধান থেকে কমপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন আসে সব পরীক্ষাতে। ঠিক আছে, সবাই একটু জানাবেন। হ্যাঁ, এগুলো সব আমরা বিস্তারিত আমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, সবাই একটু জানাবেন। ফাইন ক্লিয়ার সবাই। রাজু সুলতানা, রবিন সুলতানা, তাহলে অ্যান্সার কি হবে বলেন? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? 16 ডিসেম্বর 1972 সাল, 10 জানুয়ারি 1973, 15 আগস্ট 1972, 26 মার্চ 1972। সবাই অ্যান্সার করেন। 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে?
হ্যাঁ, মনিরা, মিনা, মার্জিয়া, মেঘনা সবাই সঠিক উত্তর হচ্ছে। 16 ডিসেম্বর তো বুঝলাম, কিন্তু কত সালে? 16 ডিসেম্বর কত সালে সবাই বলেন। অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? বলেন তো অ্যান্সার কি হবে? ফারজানা আক্তার ক অ্যান্সার দিয়েছেন, হাসিব হামিম দিয়েছেন হচ্ছে ক। হ্যাঁ, তন্নি কাজী 16, আহ কাকলি, সুবর্ণা, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ জান্নাতুল নাইম, মিতু, আয়েশা নূর, সাবরিনা ক। চলেন আমরা এটা একটু দেখে নিই এবং এর সাথে একটু বিস্তারিত জেনে নিই। আমরা দেখে নিই আনসারটা এবং সেই সাথে বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সাল। কিন্তু দেখেন, বাংলাদেশ সংবিধান 1972 সালে 4 নভেম্বর 4 নভেম্বর গৃহীত হয়। 4 নভেম্বর কি হয়? গৃহীত হয়। কিন্তু এই সংবিধান থেকে কার্যক্রম শুরু হয় 16 ডিসেম্বর 1972 সাল। সংবিধানের উপরে আমাদের পেজে একটা বিস্তারিত ক্লাস নেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন বিস্তারিত। চলেন পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এইটা 100% আসবে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আর এই প্রশ্ন আসবে না এটা কি হয়? এটা মেনে নেওয়া যায়? 100% এখান থেকে প্রশ্ন আসবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? এটা কিন্তু বিতর্কিত প্রশ্ন। এই প্রশ্ন আসলে 99% স্টুডেন্ট ভুল করবে। দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন? এটা সঠিক অ্যান্সার কে দিতে পারে? অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? এই প্রশ্নের অ্যান্সার যে দিতে পারবেন সে জিনিয়াস। কারণ এটা অনেক বিভ্রান্তিকর প্রশ্ন, একটু পরেই আমি ব্যাখ্যা দেখালে বুঝতে পারবেন। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার করেন। হ্যাঁ, রাজু অ্যান্সার করেছেন, আয়েশা জান্নাত অ্যান্সার করেছেন, সোলেমান অ্যান্সার করেছেন, মনিরা মিনা, কাইয়ুম আহমেদ। ভাইয়া সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আশা করছি আপনাদের প্রস্তুতি ভালো, ইনশাআল্লাহ আপনারা সবাই প্রাইমারিতে চাকরি পেয়ে যাবেন, এটা আমার অন্তর থেকে দোয়া করে দিলাম। চলেন তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? এটা 17তম নিবন্ধনে এসেছে, বিসিএস এসেছে এবং 12তম নিবন্ধনে এসেছে। দেখেন, সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার গানটির রচয়িতা কে? সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার 1952 সালে 21শে ফেব্রুয়ারি গানটি রচনা করেন। তাহলে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার। মনে রাখবেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার। এই গানটি রচনা করার পর প্রথম গানের সুর করেন হচ্ছে আলতাফ মাহমুদ। কে সুরকার করেন? আলতাফ মাহমুদ। কিন্তু আলতাফ মাহমুদের সুরটা পরবর্তীতে কি হয়নি? গৃহীত হয়নি। তার পরবর্তীতে গানটি আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে। এই জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো এই 21শে ফেব্রুয়ারি এই গানটার সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আপনারা অনেকেই বিভ্রান্তিকর আনসার দিচ্ছেন। ভাইরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, সাথে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? শুধু এমসিকিউটা না, ব্যাখ্যা থেকে যদি ভালোভাবে দেখতে পারেন, ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, নেক্সট চলেন। আমাদের কমপক্ষে 300 এমসিকিউ সলভ করতে হবে, সুতরাং আমাদের দ্রুত আগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন নাম্বার 4। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? 16তম বিসিএস, প্রাইমারি 19। ক নাকি খ হবে, গ হবে নাকি ঘ হবে? বলেন। ময়নামতি, সোনারগাঁও, পাহাড়পুর, মহাস্থানগড়। অ্যান্সার কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, 16তম বিসিএস আসছে, প্রাইমারিতে আসছে 2019-এ। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে। আল্লাহ চালাই গেলাম। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। রহমত খান ধন্যবাদ, সাগর হোসেন, ওকে, দুলালী খান, জান্নাতুল আকসা, স্বপন সরকার, মির্জা মেঘলা সবাই আনসার দিচ্ছেন খ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, সবাই আনসার দিচ্ছেন খ, তাহলে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? আনসার হচ্ছে কি? খ, সোনারগাঁও। এখন যদি প্রশ্ন করা হয় সোনারগাঁও কোথায় অবস্থিত, বলেন সোনারগাঁও কোথায় অবস্থিত? দেখি কে আনসার দিতে পারেন। সোনারগাঁও কোথায় অবস্থিত? এবং সেই সাথে এই যে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, এইটার স্থপতি কে? কে আনসার দিতে পারবেন? দুইটা প্রশ্ন দিলাম আপনাদের,
একটা হচ্ছে সোনারগাঁ কোথায় অবস্থিত, আর একটা হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর এর স্থপতি কে? দেখি সবাই অ্যান্সার করেন, প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার করেন। ফাইন ফাইন, খালিদ বিন ওয়ালিদ, জসিমউদ্দিন, তানহা, ওকে, সবার সবার অ্যান্সার সঠিক ভাইয়া। আমরা একটু ব্যাখ্যা দেখি, আমরা শুধু অ্যান্সার দেখলে হবে না, সেই সাথে আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখেন সুন্দর করে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আমি এখানে দিয়ে রেখেছি। সোনারগাঁর অবস্থান কোথায়? নারায়ণগঞ্জে। 1975 সালে, কখন? 1975 সালে শিল্পী জয়নুল আবেদিন, এই জাদুঘরটা প্রতিষ্ঠা করেন। তাহলে সোনারগাঁ জাদুঘর প্রতিষ্ঠাতা কে? জয়নুল জয়নুল আবেদিন, আবেদিন। মনে রাখবেন এই একটা স্লাইড থেকে আপনি 3টা এমসিকিউ মনে রাখবেন। কি? একটা হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সোনারগাঁয়ে। সোনারগাঁ কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘরের স্থপতি কে? চিত্রশিল্পী জয়নুল আবেদিন, চিত্রশিল্পী জয়নুল আবেদিন। চলেন আমরা সামনের দিকে আগাই। এরপর হচ্ছে শার্ক। শার্ক মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখেন 33তম বিসিএস আসছে, ব্যাংকে আসছে 2015 সালে, আবারও আসবে। এটা অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে বলেন? এই অ্যান্সারটা যে দিতে পারবে সে জিনিয়াস, তার আশা করছি তার প্রস্তুতি কমপ্লিট। সবাই অ্যান্সার দিবেন এটা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অ্যান্সার দেখে আমি আসলেই আবেগপ্রাপ্ত হয়ে যাচ্ছি। আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের সবারই সাধারণ জ্ঞানে একটা বেটার প্রস্তুতি রয়েছে। ওকে, শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন। শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? কে পারবেন বলেন, কে পারবেন? শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? কে পারবেন? হ্যাঁ, শার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? মনিরা উত্তর দিয়েছেন, মিতা মিস্ত্রি উত্তর দিয়েছেন, শামীম খান উত্তর দিয়েছেন, সাদিয়া ফারহানা, রেজওয়ান, আয়েশা আক্তার, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবাই সঠিক উত্তর দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা। তাহলে আমরা উত্তরটা দেখে আসি। শার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। শার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। চলেন নেক্সট। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? মানে গ্রিনিচ যে সময়, তার থেকে বাংলাদেশের সময়ের মান কত ঘন্টা আগে, অর্থাৎ কত ঘন্টা পার্থক্য রয়েছে। 11তম বিসিএস আসছে, প্রাইমারি 2018 সালে আসছে। বলেন 4 ঘন্টা হবে, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 7 ঘন্টা? কোশ্চেন নাম্বার 6, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। কোশ্চেন নাম্বার 6, সবাই অ্যান্সার দিবেন, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। আজকের ম্যারাথন ক্লাস থেকে ইনশাআল্লাহ আপনারা ম্যাক্সিমাম সংখ্যক কমন পাবেন। হ্যাঁ, 25-এ একটা ভালো স্কোর আপনাদের আসবে ইনশাআল্লাহ। সবাই একটা শেয়ার দিয়ে দিবেন এবং অবশ্যই সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন 100 নম্বরের একটা পরীক্ষা দিচ্ছেন আপনি, আপনার কতগুলো সঠিক হচ্ছে সেটা আপনি কিন্তু যাচাই করে নিতে পারতেছেন। ওকে ফাইন। তাহলে গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 7 ঘন্টা? এই প্রশ্নের অ্যান্সার যে না পারবে তাহলে সে কে বলেন তো? সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। দুলালী খান, খালিদ সাইফুল্লাহ, কে আর সুজন, আয়েশা নূর, তাসনুবা তাসফি, সবার অ্যান্সার সঠিক। প্রিয় ভাই বোনেরা চলেন আমরা সামনের দিকে আগাই। সবাই যদি সঠিক অ্যান্সার দিয়েছেন এখানে আমরা স্টে করব না। ইউরোপীয় ইউনিয়ন সাধারণ মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি? খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটা আসবে, দেখেন এটা কোথায় আসছে, 34তম বিসিএস আসছে, ব্যাংক পরীক্ষা আসছে 19 সালে। এখানে একটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় শেয়ার করব। আমি এমন ভাবে আপনাদেরকে পৃথিবীর সকল দেশের মুদ্রার নাম মুখস্থ করাবো, জীবনে আর কোনোদিন আপনারা ভুলবেন না। জীবনে কোনোদিন কোনো দেশের মুদ্রার নাম আপনি ভুলবেন না। এইটা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন, আমি এই টেকনিক সবাইকে শেয়ার করে দিব। পৃথিবীর ম্যাক্সিমাম দেশের মুদ্রার নাম আপনি সব মুখস্থ হয়ে যাবে মাত্র একটা টেকনিকে। 1 সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখবেন, অ্যান্সার করবেন, প্রশ্ন দেখবেন, অ্যান্সার করবেন। কথা হচ্ছে সর্বশেষ শেয়ার দিতে হবে, সর্বশেষ শেয়ার দিতে হবে।
শুধু একটা দেশের মুদ্রার নাম জানলে কিন্তু হবে না, আমি এমন একটা টেকনিক আপনাদেরকে এখন দেখাবো, ম্যাক্সিমাম দেশের মুদ্রার নাম আপনি কমপ্লিট করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু অ্যান্সার দেন। অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? পাউন্ড, ডলার, ইউরো নাকি ফ্রাঙ্ক? এই প্রশ্নটা যে পারবে সে নিঃসন্দেহে জিনিয়াস। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। চলেন এবার আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক দেখানোর আগে কিন্তু শেয়ার দিতে হবে, ম্যাজিক দেখানোর আগে শেয়ার দিতে হবে। যারা ম্যাজিক চান তারা শেয়ার দিবেন। আগে এটার উত্তর বলে দিই, এটার উত্তর হচ্ছে গ, ইউরো। এবার দেখেন আপনাদের সামনে কি নিয়ে আসছি। পৃথিবীর যত দেশের মুদ্রার নাম ডলার, এক সেকেন্ড কমপ্লিট, এক সেকেন্ডে কমপ্লিট। পৃথিবীর যত দেশের মুদ্রার নাম ডলার, এক সেকেন্ডের মধ্যে আপনার মাথায় চলে আসবে। শর্ত হচ্ছে একটা, যারা এখন লাইভে আছেন সবাই একটা শেয়ার দিয়ে দেন, না হলে আমি এটা আনলক করব না, এটা আমি আনলক করব না। সবাই সবাই আজকের ক্লাসটা সোহেল স্যারের থেকে বেশি শেয়ার দিতে হবে, তা না হলে এই টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করব না। পৃথিবীর যত দেশে মুদ্রার নাম ডলার, এক সেকেন্ডে কমপ্লিট। দেখেন আপনাদেরকে একটা লাইন মনে রাখতে হবে, একটা লাইন, জাস্ট একটা লাইন। গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে ইউএস গেল। গনি মাঝির জামাই, গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে ইউএস গেল। আমার সাথে সবাই মুখস্থ করেন, জাস্ট এই একটা লাইন, একটা লাইন ভাইয়া, সব মুখস্থ করার কোনো দরকার নেই, একটা লাইন। গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে ইউএস গেল, জাস্ট এতটুকু। এইটুকু যদি আপনাদের লেখা হয়ে থাকে আমাকে ডান লিখে জানান, ডান, ডান লিখে জানান। আমি সমস্ত ডলার যে দেশের মুদ্রার নাম সব 1 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি, 1 মিনিটে, 1 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা সবাই, জাস্ট একটা, গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে ইউএস গেল। দেখেন এই লাইনটা দ্বারা আপনি কি করতে পারবেন, দেখেন এই যে গতে হচ্ছে, গতে হচ্ছে গায়ানা, নিতে হচ্ছে নিউজিল্যান্ড, মাতে হচ্ছে মার্শাল আইল্যান্ড, জিতে হচ্ছে জিম্বাবুয়ে, এই জতে হচ্ছে জামাইকা, মাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ইতে হচ্ছে ইকুয়েডর, এইসে হচ্ছে হংকং, এসে হচ্ছে সিঙ্গাপুর, সিতে হচ্ছে কানাডা, এই বিতে হচ্ছে বেলিজ, বিতে হচ্ছে ব্রুনাই, এতে হচ্ছে অস্ট্রেলিয়া। এমন ভাবে সাধারণ জ্ঞানের টেকনিক মুখস্থ করছেন কোনোদিন? এমন ভাবে দেখেন, এক লাইন, জাস্ট একটা লাইনে পৃথিবীর সকল যে সমস্ত দেশে মুদ্রার নাম ডলার ক্লিয়ার। চলেন সামনের দিকে আগাই, এরকম অসংখ্য টেকনিক আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু ক্লাস ডিউরেশনটা অনেক হবে, সুতরাং আজকে থাকতে হবে সবার, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা চলেন সামনে যাই। ফাইন, সবাই একটা স্ক্রিনশট নেন, সবাই একটা স্ক্রিনশট নেন, দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নেন। প্রিয় ভাই বোনেরা সবাই একটা স্ক্রিনশট নেন, এমন টেকনিক আর কোথাও পাবেন না। গনি মাঝির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে ইউএস গেল, জাস্ট একটা লাইন। চলেন আমরা এরকম আরো অনেক দেখব, আরো অনেক দেখব। এবার আসেন, পৃথিবীর যে সমস্ত দেশের মুদ্রার নাম পাউন্ড, সেটা মনে রাখার একটা টেকনিক। টেকনিকটা কি? মাও মে সিরিয়া থেকে যুক্তরাজ্যে এলো, মাও মে সিরিয়া থেকে যুক্তরাজ্যে এলো, মাও মে সিরিয়া থেকে যুক্তরাজ্যে এলো। জাস্ট এতটুকু দিয়ে আমরা পাউন্ডের নাম মনে রাখবো। দেখেন মাতে হচ্ছে মিশরকে বোঝাচ্ছে, মে হচ্ছে মেক্সিকো, সিরিয়া, সিরিয়া, তারপর হচ্ছে যুক্তরাজ্য, তারপর হচ্ছে ওই যে এলো, এলোর লেতে হচ্ছে লেবানন। এই কয়টা দেশের মুদ্রার নাম হচ্ছে ভাইয়া পাউন্ড। আপনারা জাস্ট এই টেকনিকটা মাথায় রাখবেন, মাও মে সিরিয়া থেকে যুক্তরাজ্যে এলো, এতটুকু যদি মনে রাখতে পারেন তাহলে যে সমস্ত মুদ্রার নাম পাউন্ড 1 মিনিটেই ক্লিয়ার। চলেন সামনের দিকে যাই। নেক্সট, এরপর পৃথিবীর যে সমস্ত দেশের মুদ্রার নাম দিনার, সেটা মনে রাখার শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে জেকে লিন আজ তিউনেশিয়া যাবে, জেকে লিন আজ তিউনেশিয়া যাবে। চলেন এটা দেখে নিই। দেখেন এই জেতে হচ্ছে, জেতে হচ্ছে ভাইয়া জর্ডান, কেতে হচ্ছে কুয়েত, এলে হচ্ছে লিবিয়া, আইতে হচ্ছে ইরাক, এনে হচ্ছে নর্দার্ন আইল্যান্ড, আতে হচ্ছে আলজেরিয়া, জতে হচ্ছে জর্ডান, আর তিউনেশিয়া। এই পৃথিবীর এই কয়টা দেশের মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে দিনার।
স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলা পিডিএফ এ খুব সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? এগুলা পিডিএফ এ খুব সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। চলেন আমরা কোশ্চেনে চলে যাই। সুন্দরবনের আয়তন বাংলাদেশের কত বর্গ কিলোমিটার? প্রশ্নটা পড়বেন ভালো করে, তারপরে অ্যান্সার দিবেন। সুন্দরবনের পুরো আয়তন আপনার কাছে চাইনি, আপনার কাছে বাংলাদেশের আয়তনটা চেয়েছে, ঠিক আছে? তাহলে সুন্দরবনের আয়তন বাংলাদেশের কত বর্গ কিলোমিটার? এটা 40তম বিসিএস আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে 2014-তে, 2025-26 পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, আসতে পারে। অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? সবাই অ্যান্সার দিবেন, সবাই। হ্যাঁ, রেজওয়ান সঠিক উত্তর দিয়েছেন, ইসরাত রেজওয়ান সঠিক অ্যান্সার দিয়েছেন, হাফিজ আহমেদ খ। আরে ভাই আপনারা কি দেখালেন, আপনারা তো কোশ্চেন আসার সাথে অ্যান্সার করে দেন। সাবাস সাবাস সাবাস, জিনিয়াস, সবাই জিনিয়াস, সবাই জিনিয়াস। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই পার্টিসিপেন্ট দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা যে আসলে পড়াশোনা করেছেন এবং আপনার প্রস্তুতিটা যে শেষ পর্যায়ে, এটা আমরা বুঝতে পারছি। ওকে, চলেন আমরা, এটার অ্যান্সার হচ্ছে 6017 বর্গ কিলোমিটার, 6017 বর্গ কিলোমিটার। আরেকটা কথা মনে রাখবেন, সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6017 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের, আর বাকিটা হচ্ছে ভারতের। ওকে, কোশ্চেন নাম্বার 9, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম অবস্থানে আছে? দেখেন, 44তম বিসিএস, 17তম নিবন্ধন, যে প্রশ্নগুলো আপনাদেরকে দিছি, যেগুলো বারবার রিপিট হয়, এই প্রশ্নগুলাই কিন্তু ভাইয়া বারবার রিপিট হয়, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। সবাই আনসার দিবেন। এইচ এম রাজু, হ্যাঁ উত্তর সঠিক। 9 নম্বর আনসার দেন ভাইয়া, 9 নম্বর প্রশ্নের আনসার দেন সবাই। কোশ্চেন নাম্বার 9, 8-এর কোশ্চেন সবাই দিয়েছে। আচ্ছা, পিডিএফ যারা পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পাবেন, যারা ক্লাসটা শেষ করবেন সবাইকে 4টা পিডিএফ দেবো, এই 4টা পিডিএফ পড়লে এনাফ। সবার আগে আনসার দিয়েছে তনিমা মিরাজ, আনসার দিয়েছে ক, মনিরা মিনা আনসার দিয়েছে অষ্টম, মেঘলা খ, জাকিয়া সুলতানা অষ্টম, আফসানা ঘ। ওকে ফাইন ভাইরা, বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টমতম অবস্থানে আছে, অষ্টমতম অবস্থানে আছে, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত কত? একদম কমন কোশ্চেন। আপনারা ভাবতে পারেন যে এত সহজ প্রশ্ন আসে, আরে ভাই এত সহজ ছাড়া কি এগুলাকে আমি দিছি? দেখেন তো, 10তম বিসিএস এ আসছে, প্রাইমারি 2022 সালে আসছে, একে আমার নিজের বানানো প্রশ্ন। আপনারা বলতে পারেন যে ভাই এত সহজ কেন? সহজ আসে বিধাই তো আপনাদেরকে এগুলো দিচ্ছি। হ্যাঁ, আর প্রশ্ন প্রাইমারিতে রিপিটেড হয়, প্রতি বছর রিপিটেড হয়, ঠিক আছে? তাহলে দেখেন, এটা 10তম বিসিএস আসছে, প্রাইমারি 2022 সালে আসছে, যে বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য কত? 4:3 হবে, 10:6, 5:4 নাকি 6:4? দেখি এটার অ্যান্সার কে দিতে পারে। এইটা যে অ্যান্সার দিতে পারবে, তাহলে বুঝবো যে তার বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে জ্ঞান রাখে, সে জিনিয়াস। পিডিএফ তো অবশ্যই 100% ভাই, পিডিএফ তো আপনাদের জন্যই তৈরি করছি, পিডিএফ কে আমরা পড়বো, অবশ্যই পিডিএফ দিব, আজকেই পিডিএফ দিব। হ্যাঁ, একটু কষ্ট করেন, একটু শেয়ার দেন, একটু পেইন নেন। ওকে, দেখেন এই প্রশ্নের আনসার সবাই সঠিক দিছে, এটা আমার আর আনসার দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যে না পারে তার খবর আছে কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 42তম বিসিএস, প্রাইমারি 2016। দেখছেন এই প্রশ্নগুলা মানে কিভাবে রিপিট আসে? প্রিয় ভাইয়েরা দেখেন, 42তম বিসিএস এ আসছে প্রশ্নটা, প্রাইমারিতে 2016 সালে আসছে। 1 মে, 5 জুন, 10 ডিসেম্বর নাকি 16 আগস্ট? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, সবার অ্যান্সার দিতে হবে। এই প্রশ্নগুলো যদি না পারেন তাহলে কি পারবেন? এগুলাই তো আসবে পরীক্ষায়,
এগুলাই পরীক্ষায় আসবে। আমাদের আমাদের স্যার হচ্ছে প্রায় 21 ঘন্টা সময় নিয়ে 21 ঘন্টা অমানসিক অমানসিক অমানবিক পরিশ্রম করার পরে এই স্লাইড গুলো বানাইছি। 21 ঘন্টা পরিশ্রম করছে। আপনি একটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে যাবেন, এটা কিন্তু কেমন হয়? একটু শেয়ার দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করেন, সম্পূর্ণ ক্লাসটা করে তারপরে পিডিএফটা নেন। 21 ঘন্টা অমানবিক পরিশ্রম মানে কি? 21 ঘন্টা অমানবিক পরিশ্রম আপনি লিখে খাতা কলমে লিখে রাখেন। প্রাইমারি প্রশ্ন 100টা এমসিকিউ থেকে 90টা রিপিটেড, 90টা এমসিকিউ থাকলে 80টা রিপিটেড, 80টা এমসিকিউ থাকলে 75টা রিপিটেড। কিন্তু কোনগুলো আসে, কিভাবে আসে, কোনটা আসে, এটা কিন্তু আপনারা জানেন না। আমাদের পুরা টিম, আমাদের সমস্ত স্যাররা মিলে কিন্তু প্রায় কত 30 থেকে 35 ঘন্টা রিসার্চ করার পর পরে আমরা এমসিকিউ বানাইছি। আমরা পড়াই দিব প্লাস পিডিএফটা দিব। একটু যদি মনে হয় আপনি পাবেন না, একটু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে রাখেন আর সম্পূর্ণ ক্লাসটা করুন। ইনশাল্লাহ পরীক্ষা হলে আপনি 80+ ইনশাল্লাহ কমন পাবেন। স্যার হচ্ছে প্রায় 10 বছর পড়াচ্ছে সাধারণ জ্ঞান। স্যার হচ্ছে অনেক বিজ্ঞ একজন শিক্ষক, সুতরাং ক্লাসে কেউ মিস করবেন না। ওকে ওকে, তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে 5 জুন। তবে এইখানে একটা নোট আপনাদের, কিন্তু নোটটা আপনাদের জানতে হবে। নোটটা হচ্ছে দেখেন 1972 সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 1973 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হচ্ছে। মানে সিদ্ধান্তটা নেওয়া হয় 1972 সালে, 1973 সালের 5 জুন থেকে পরিবেশ দিবস পালিত হচ্ছে। কোশ্চেন নাম্বার 12, এই দেখেন মানে এমন কিছু বিষয় যেগুলো আপনারা কনফিউজড হয়ে যাবেন। এই প্রশ্নটা 14তম বিসিএস এ আসছে, নিবন্ধন পরীক্ষা আসছে 2014 সালে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? দেখি এই আনসারটা কে দিতে পারে। বুঝতে পারছেন? এই প্রশ্নটার অ্যান্সার যে পারবেন সে আসলেই জিনিয়াস। কারণ হচ্ছে দেখেন আমরা সবাই জানি যে গণভবন কোথায়, কোথায় গণভবন, আর এখানে বলেছে যে উত্তরা গণভবন কোথায় অবস্থিত। হ্যাঁ, যারা যারা পুরো ক্লাসটা থাকবেন আজকে 4টা পিডিএফ পাবেন এবং সেই সাথে তাদের সাথে আমরাও আছি। সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার কি ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? এই অ্যান্সারটা দেখি কে দিতে পারেন। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম, মুনিয়া মনি, শারমিন সোহেল, মানসুর রহমান, দুলালী। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। চলেন কনফিউশন দূর করি। উত্তরা গণভবন হচ্ছে রংপুরে। কাহিনীটা একটু ভালো করে দেখেন। রংপুরের দীঘা পাতিয়া বাড়ি এই জায়গাটা অবস্থিত হচ্ছে উত্তরা গণভবন। আর গণভবন যেটা প্রধানমন্ত্রীর বাসভবন সেটা ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। তাহলে এখানে গণভবন হচ্ছে আমরা দুইটা সম্পর্কে জানলাম, একটা উত্তরা গণভবন যেটা রংপুরে অবস্থিত, আর যেটা গণভবন সেটা প্রধানমন্ত্রীর বাসভবন, সরি নাটোরে অবস্থিত। দীঘা পাতিয়া বাড়ি এটা নাটোরে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে? দেখেন এটা 38তম বিসিএস আসছে, প্রাইমারি 2011 সালে আসছে। প্রিয় ভাইরা, এই প্রশ্নগুলো অসংখ্যবার রিপিট হয়েছে, সব কিন্তু রেফারেন্স এখানে দেওয়া সম্ভব হয়নি। শুধু বিসিএস এর রেফারেন্সটা আর প্রাইমারি রেফারেন্সটা এখানে দেওয়া। এই প্রশ্নগুলো ব্যাংকে আসছে, ভার্সিটিতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। আমরা শুধু দুইটা রেফারেন্স এখানে দিয়েছি। তাহলে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কেওক্রাডং, তাজিংডং, গারো পাহাড় নাকি চিম্বুক পাহাড়? দেখি এই অ্যান্সারটা কে দিতে পারে। সবাই অ্যান্সার দিবেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ম্যাক্সিমাম স্টুডেন্টই সঠিক অ্যান্সার, ভুল অ্যান্সার একসাথে মিলাই ফেলতেছে। হ্যাঁ, নাটোর। কোশ্চেন নাম্বার 13 অ্যান্সার দেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এইখানে এই কেওক্রাডং এবং তাজিংডং এর ভিতরে একটা কি আছে, জটিলতা আছে। তো এইটা একটু আপনারা কি করবেন, এটা একটু আপনারা কনফিউশনটা দূর করে নেবেন। সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং, সর্বোচ্চ
পর্বত শৃঙ্গটার নাম হচ্ছে তাজিংডং। খাতা কলমে হচ্ছে তাজিংডং, যদিও কেয়াকরডং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, কিন্তু লিখিতভাবে যেটা সেটা হচ্ছে তাজিংডং। কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন। ইন্টারপোল সদর দপ্তর কোথায় অবস্থিত? 24তম বিসিএস ব্যাংক 2012 সালে। প্যারিসে, লিও, লন্ডন নাকি রোম? কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 সবাই অ্যান্সার করবেন। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? 24তম বিসিএস ব্যাংক 2012। অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে? সবাই অ্যান্সার দিবেন এটা, সবাই এটা একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়াবো ভাইয়া, কারণ অনেক প্রশ্ন সলভ করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে লিও, ফ্রান্সের লিও। তারপর হচ্ছে বিমস্টেক এর সচিবালয় কোথায় অবস্থিত? 37তম বিসিএস নিবন্ধন 2016। এটা ঢাকাতে, ব্যাংকক, কলম্বো নাকি কাঠমান্ডু? সবাই অ্যান্সার দেন। বিমস্টেকের অ্যান্সার কে পারবেন? কে পারবেন? কে পারবেন? সবাই অ্যান্সার দেন, সবাই। ফাইন, সকলের অ্যান্সার সঠিক হচ্ছে ভাইয়া, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। স্যার 12 নম্বরটা বুঝি নাই। 12 নম্বর আমরা ব্যাকে যেতে পারবো না, আপনাদের যে পিডিএফটা দিব সেখানে ব্যাখ্যা দেওয়া আছে। ফাইন ফাইন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, সবাই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। অসংখ্য ভাই বোন, আপনাদের প্রস্তুতিটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে ভাইয়া আপনাদের পার্টিসিপেন্ট দেখে। আপনারা ভালো করবেন, আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ, আপনারা ভালো করবেন। এই প্রশ্নগুলা, এই 300 এমসিকিউ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা হয়তো ভাবতে পারেন যেগুলো তো সহজ ভাইয়া, সহজ বলেই তো বারবার আসছে, আর বারবার মানুষ কি করে? ভুল করে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই। এই বিমস্টেকের সচিবালয় হচ্ছে আমাদের বাংলাদেশ, ঢাকাতে। আমাদের বাংলাদেশ, ঢাকাতে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? দেখেন, প্রাইমারি পরীক্ষা 2022 সালে আসছে, ব্যাংক 22 সালে আসছে। এই 25 বা 26-এর প্রাইমারি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার কি ক হবে, খ, গ নাকি ঘ? 5.15, 6.15, 7.15 নাকি 4.15? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? নট প্রস্থ, দৈর্ঘ্য। ঠিক আছে, সবাই অ্যান্সার দেন। বাহ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। কষ্টে ভরা জীবন, অ্যান্সার তো সঠিক হয়েছে। জীবন কষ্ট হয় কেমনে? মামুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সঠিক অ্যান্সার দিয়েছেন। সবাই সবাই একটু অ্যান্সার দিবেন, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই ভাইয়া শেয়ার দিতে ভুলবেন না, শেয়ার দিতে ভুলবেন না। হ্যাঁ, শেয়ার দিয়ে দিয়ে আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, আমরা বিনিময়ে আপনাদেরকে অসংখ্য ক্লাস দিয়ে ভালোবাসা ফেরত দিব। হ্যাঁ প্রিয় ভাই বোনরা, সবাই সবাই একটু শেয়ার দিবেন, সবাই শেয়ার দিলে বাকি ভাই বোনরা জয়েন করতে পারবে, এবং আমরাও মন ভরে আপনাদেরকে দিতে পারবো, মন ভরে আপনাদেরকে দিতে পারবো। এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল টাইম। ঠিক আছে, ব্রেনটা ঠান্ডা রাখেন, যা পড়াই দেবো ইনশাল্লাহ বিশ্বাস রাখেন এগুলোর মধ্য থেকে আপনারা কমন পাবেন। তাহলে বাংলাদেশে আমাদের যে বড়, সব থেকে বড় সেতু পদ্মা সেতু, পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, 15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। এই দেখেন, আমিও শেয়ার দিচ্ছি, আপনারাও শেয়ার দেন। এই যে আমিও শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারাও শেয়ার দেন, যাতে অন্যান্য ভাই বোনেরা ক্লাসগুলা করতে পারে। আমরা চাই যে আজকে 1000 ভাই বোন অনলাইনে ক্লাস করবে, কিন্তু আপনারা যদি এই 500 ভাই বোন আছেন, 600 জন আছেন, এই 600 জন যদি একটা করে শেয়ার দেন, আমার বিশ্বাস আজকের ক্লাসটাতে 1000 জন লাইভে জয়েন করতে পারবে। হ্যাঁ, আমাদের যে 30 ঘন্টা, আমরা 3-4টা মানুষ আপনাদের জন্য যে 30 ঘন্টা পরিশ্রম করে আমরা 4টা সাবজেক্টের পিডিএফ তৈরি করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। বিশ্বাস করেন ভাই, এই ধরনের পিডিএফ মানুষ বিক্রি করতেছে, হ্যাঁ, 50 টাকা, 60 টাকা, 90 টাকা করে বিক্রি করতেছে, আর আমরা 30 ঘন্টা পরিশ্রম করে 4টা সাবজেক্টের পিডিএফ তৈরি করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এই পিডিএফ গুলো পড়ে গেলে আমার বিশ্বাস আপনি এখান থেকে ফুল নম্বর কমন পাবেন। নিশ্চয়ই আমাদের পোস্টটা দেখেছেন যে 80 থেকে 85 নম্বরে কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। তো প্রিয় ভাই বোনেরা, এই 600 ভাই বোনকে রিকোয়েস্ট করছি, আর একটা শেয়ার দেন, সবাই 600 জনই দিবেন একটা শেয়ার, জাস্ট একটা শেয়ার। হ্যাঁ, এই একটা শেয়ার দিয়ে আপনারা প্রমাণ করেন যে আপনারা আমাদের পরিশ্রমের মূল্য দিচ্ছেন। এই যে সকালে দুপুরে 3 ঘন্টা গণিতের ক্লাস হলো,
এখন 3 ঘন্টা ব্যাপী সাধারণ জ্ঞানের ক্লাস হবে, সামনে আরো অন্যান্য সাবজেক্টের ক্লাস হবে। তো এই পরিশ্রমের বিনিময় কি আপনারা দিবেন না? জাস্ট একটা শেয়ার দিয়ে তো অন্তত আমাদেরকে উৎসাহিত করতে পারেন। ভাই আপনারা হচ্ছে যারা আমাদেরকে উল্টাপাল্টা কথা বল ভাই, বিকাল বিকাল 3টায়, বিকাল ভাই কি করলাম এটা, বিকাল 3টায়, বিকাল 3টায়, বিকাল 3টা, 4টা, 5টা, 6টা, টানা 4 ঘন্টা, টানা 4 ঘন্টা ম্যাথের ক্লাস নিলাম, টানা 4 ঘন্টা ম্যাথের ক্লাস নিলাম। এখন আবার শুরু হয়েছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, আবার টানা 4 ঘন্টা, টানা 4 ঘন্টা গণিতের ক্লাস, 8 ঘন্টা ফ্রিতে পড়াচ্ছি। কি পরিমাণ অমানসিক পরিশ্রম হচ্ছে, ঘুম নাই, খাবার নাই, নিদ্রা নাই, টেনশন বা ডিপ্রেশন, কত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। একটা শেয়ার দিবেন, এটা যদি আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, আপনার ক্লাস করা দরকার নাই। আর যদি মনে হয় আপনি আল্লাহর বান্দা, আমার নবীজির উম্মত, আমাদের এই কষ্ট, 4 ঘন্টা গণিতে ক্লাস নিছি, আবার স্যার হচ্ছে জিকে ক্লাস নেবেন, আগামীকাল আবার 5 ঘন্টা ইংলিশে ক্লাস হবে, এরপর আবার 5 ঘন্টা বাংলা ক্লাস হবে, এরপর আবার 5 ঘন্টা গণিত ক্লাস হবে। এই ক্লাসগুলো আমরা নিব যদি আপনারা আমাদের পাশে থাকেন। বলে কে কে পাশে থাকবেন? যারা যারা পাশে থাকবেন তারা একটা করে শেয়ার দেন। যারা আমাদের পাশে থাকবেন, আমরা আমরা গরুর মতো পরিশ্রম করবো ইনশাল্লাহ। একটা করে শেয়ার, অন্য একটা করে শেয়ার, আমরা আপনাদেরকে গরুর মতো ইনশাল্লাহ পড়াবো ইনশাল্লাহ। 5 ঘন্টা বাংলা ক্লাস, 5 ঘন্টা ইংলিশ ক্লাস আবার নিব ইনশাল্লাহ। আগামীকাল 4টা বাজে আবার 5 ঘন্টা ক্লাস নিব, আগামীকাল রাত 8টা আবার কি 5 ঘন্টা ক্লাস নিব। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আর যদি সাথে থাকার জন্য একটা করে সবাই শেয়ার দেন যারা আমাদেরকে ভালোবাসেন। কলম দেন। আচ্ছা আচ্ছা, এটা এটা অ্যান্সার সবাই সঠিক দিয়েছেন। এটার অ্যান্সার ছিল হচ্ছে 6.15। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা কি ভাইয়া? কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 29তম বিসিএস প্রাইমারি 2019। প্রতিটা প্রশ্নই রিপিট প্রশ্ন। আপনারা বুঝতে পারছেন যে প্রতিটা প্রশ্ন রিপিট প্রশ্ন দিয়ে কেন? হ্যাঁ, প্রাইমারি মানেই এটা রিপিট প্রশ্ন আসবে, তাই না? হ্যাঁ, আর কোনটা যে রিপিট হবে এটা তো আপনারা বুঝবেন না, এটা আমরা অ্যানালাইসিস করে বের করেছি। ওকে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। 1974 সালে সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে জাতিসংঘ সম্পর্কে একটা নোট দেওয়া আছে, আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হবে ওই পিডিএফ এর ভিতরে সুন্দর করে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ ওখান থেকে পড়ে নেবেন। আমরা আর ব্যাখ্যাতে যাচ্ছি না, এখন আমরা কোশ্চেনে চলে যাই। জাপানের পার্লামেন্টের নাম কি? 10তম বিসিএস ব্যাংক পরীক্ষা 2020। অ্যান্সার কি ক হবে, খ, গ নাকি ঘ হবে? সবাই অ্যান্সার দিবেন। কংগ্রেস, ডুমা, ডায়েট নাকি সেনেট? জাপানের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম তো সবাই জানেন, বলেন জাপানের পার্লামেন্টের নাম কি? ওকে, চলেন আমরা একটু বিস্তারিত দেখি। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। এখানে দেখেন, জাপানের পার্লামেন্ট কিন্তু 2 কক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষ, আর একটা হচ্ছে উচ্চ কক্ষ। এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের পার্লামেন্ট 1 কক্ষ বিশিষ্ট, জাপানের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, ন্যাশনাল ডায়েট। ওকে, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল, সুয়েজ খাল, জিব্রাল্টার প্রণালী নাকি বেরিং প্রণালী? দেখেন প্রশ্নটা আসছে 30তম বিসিএস, এই প্রশ্নটা আসতেও পারে। সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার করেন, এটা এই প্রশ্নটার অ্যান্সার করেন। সাইফুল্লাহ আপনার অ্যান্সার সঠিক হয়েছে ভাইয়া। হ্যাঁ, মেজবাউল অ্যান্সার সঠিক। ওকে, মল্লিকা দাস, নাজমুল হাসান, ফাইন ফাইন, সবার উত্তর সঠিক, সবাই অ্যান্সার করবেন। তাহলে আমরা দেখে নিই সবাই অ্যান্সার সঠিক হচ্ছে। ওকে ফাইন। ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। যুক্ত করেছে কে ভাইয়া? সুয়েজ খাল। ওকে, গাম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? প্রাইমারি পরীক্ষা 2015, প্রাইমারি পরীক্ষা 2015, মানে 10 বছর আগে আসছে, এটা আবারও আসতে পারে। সবাই অ্যান্সার দেন যে গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? প্রতিটি অঞ্চলেরই কিন্তু একটা
সংস্কৃতি থাকে, তো এটি কোন অঞ্চলের লোকসঙ্গীত? সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার কি ক হবে, খ নাকি গ নাকি ঘ? ময়মনসিংহ, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ নাকি সিলেট? সবাই অ্যান্সার দিবেন। এই যে অ্যান্সার না দিলে কিন্তু বুঝতে পারবেন না, অ্যান্সার না দিলে আপনারা ভুলে যাবেন এই প্রশ্নগুলা। ওকে ফাইন। হ্যাঁ, অ্যান্সার দিলে ব্রেনে সেভ হয়ে যাবে। তাহলে গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দেখেন, গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। ভাওয়ায়া চটকা হচ্ছে রংপুরের, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের। একই সাথে তিনটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের, ভাওয়ায়া চাটকা হচ্ছে রংপুরের, আর ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের। আমাদের পিডিএফ এগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? 32তম বিসিএস। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, ওকে। হ্যাঁ, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? প্রাইমারি পরীক্ষা 2019। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি নাকি সিলেট? নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? আপনারা অনেকেই কিন্তু নীলগিরিতে ঘুরেছেন বা ঘুরতে যান। আপনারা এখন বলেন যে নীলগিরি পাহাড়টি কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় হচ্ছে, আমরা তো নো, নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবন। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন। পরবর্তী কোশ্চেনটা দেখেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? 10তম বিসিএস এ আসছে। মহেশখালী, সেন্ট মার্টিন, কুতুবদিয়া নাকি নিঝুম দ্বীপ? এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু সবার কাছ থেকে আমি দেখবো এবং সবার কাছ থেকে নিব, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। কোশ্চেন নাম্বার 24 নাকি 23? কোশ্চেন নাম্বার 24, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সবাই অ্যান্সার দিবেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে গত কয়েক দশকে বা কয়েক বছরে অন্যান্য দেশের সাথে অনেক জটিলতা ছিল। সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, আর প্রাইমারিতে ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হয় বিসিএস থেকে। আপনি 10তম বিসিএস থেকে 49তম বিসিএস পড়ে ফেলেন, কমন পাবেন, কিন্তু কোনগুলো আসবে সেটা তো আপনারা বুঝবেন না, তাই না? সব তো আর কমন আসবে না। ওকে ফাইন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একটাই মাত্র প্রবাল দ্বীপ, সেটা যদি না জানেন তাহলে কি হবে? এই যে সবাই ভুল আনসার দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। নেক্সট, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? 10তম বিসিএস। লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস নাকি রোম? প্রশ্ন সহজ মনে হতে পারে, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, এগুলো তো আর আমি লিখিনি ভাই। দেখেন 10তম বিসিএস আসছে, তাই না? হ্যাঁ, প্রশ্ন কি আমি বানাইছি বলেন? এই যে বিসিএস এর প্রশ্ন আমি বানাইছি বলেন? আপনাদের কাছে সহজ মনে হতে পারে, প্রশ্ন এমন তো আসে, তাই না? এগুলাই আসবে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন, সবার অ্যান্সারটা নিতে চাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন। হাফিজ আহমেদ 24-এর খ। 25 নম্বরে চলে আসেন আপনারা। ও 24-এ আসি না? 24-এর খ নিউ ইয়র্ক। 24-এর খ নিউ ইয়র্ক, প্যারিস, মহেশখালী। কি করতেছেন আপনারা? বুঝতেছি না। ওকে ফাইন। তাহলে স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক অবস্থিত। হ্যাঁ, এবার দেখেন এখানে লেখা আছে। আচ্ছা, এগুলো ব্যাখ্যা আমরা ইয়েতে পড়ে নিব, পিডিএফ এ পড়ে নিব, ঠিক আছে? অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? 43তম বিসিএস। ক নাকি খ? গ হবে নাকি ঘ হবে? নাকি ঘ হবে বলেন? ক হবে, খ হবে নাকি ঘ হবে? অ্যান্সার বলেন সবাই, সবাই বলেন। অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? যদি বলতাম কারা চালায়, এটা অনেকেই পারতেন না, কিন্তু এখানে বলেন কবে চালানো হয়। অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? 43তম বিসিএস। মনে রাখবেন, 25শে মার্চ 1971 সাল রাতে অপারেশন সার্চলাইট পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত হয়। কারা? পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত হয়। হ্যাঁ,
ওকে, ইউনেস্কো, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? 39তম বিসিএস। এই প্রশ্নগুলা যেগুলা বিসিএস এর প্রশ্ন এখানে দেওয়া, এই প্রশ্নগুলা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, এইখানে যে প্রশ্নগুলো আমরা বিসিএস এর থেকে দিছি সেগুলো আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ এত এত বিসিএস এর প্রশ্ন থেকে কোনগুলো আসবে এটা তো আপনারা বুঝবেন না, আমরা অ্যানালাইসিস করে বের করেছি, ইনশাল্লাহ এগুলাই আসবে। তাহলে ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। গত বছর আমরা যে পিডিএফটা দিয়েছিলাম, স্যার হচ্ছে যে পিডিএফটা বানিয়েছিলেন, গত বছর আমরা যে পিডিএফটা দিয়েছিলাম, ঠিক আছে, গত বছর আমরা যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ থেকে প্রথম ধাপে হচ্ছে একদম সম্পূর্ণ কটা এমসিকিউ ছিল মনে হয়, কটা 80টা এমসিকিউ ছিল মনে হয়, 80টা, একদম 70+ হুবহু কমন করেছে। দ্বিতীয় ধাপে 65+ হুবহু কমন করেছে। তৃতীয় ধাপে একটু হার্ড ছিল, ওখানে প্রায় 60+ কমন করেছে। তো আমরা এবার আশা রাখি ইনশাল্লাহ আমাদের এই পিডিএফ থেকে আপনি মিনিমাম 75+ ইনশাল্লাহ 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 আপনি কমন পাবেন, যেহেতু আমরা অনেক বছর অভিজ্ঞতা বলছি। যদি কমন না পান তখন আপনি আমাকে এসে গালাগালি করেন, একদম ওপেনে গালাগালি করেন। আর যদি কমন পান, যদি কমন পান যদি কমন পান তাহলে স্যারের জন্য আমার জন্য কে কে দোয়া করবেন? যদি ইনশাল্লাহ 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 কমন পান তাহলে আমাদের জন্য কে কে দোয়া করবেন? কে কে দোয়া করবেন মন থেকে? করা যাবে না। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই আমাদের যে কোশ্চেনটা ছিল। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। এই ব্যাখ্যাগুলো আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন, এখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? 14তম বিসিএস আসছে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? 14তম বিসিএস। অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনারা দিবেন, কারণ বর্তমান জাতীয় বিষয় নিয়ে অনেক জটিলতা রয়েছে। এই জাতীয় বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, সুতরাং প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দিবেন যে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 27 নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? দেখেন 14তম বিসিএস এ আসছে। এই বিসিএস এর প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে বের করেছি সেগুলা থেকে এই প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইনশাআল্লাহ এগুলা থেকে প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, সবাই অ্যান্সার করেন প্রিয় ভাই বোনেরা, সবাই অ্যান্সার করেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। খুবই সহজ একটা প্রশ্ন। বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে একটা নদী, সেই নদীটার নাম কি? পদ্মা নদী, যমুনা নদী, নাফ নদী নাকি মেঘনা নদী? মানে একটা পাশ বাংলাদেশ আর একটা পাশ হচ্ছে মিয়ানমার, এইখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি মেঘনা, নাফ, যমুনা নাকি পদ্মা? দেখেন 13তম বিসিএস পরীক্ষায় আসছে, 13তম বিসিএস পরীক্ষায় আসছে। আজকের স্লাইডে যেগুলা আপনারা পাচ্ছেন বা আপনারা যেগুলো পারতেছেন এই ধরনের প্রশ্নই আসবে, বিশ্বাস রাখেন এই ধরনের প্রশ্নই আসবে। প্রশ্ন আপনাদের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো তো ভাই আমি তৈরি করিনি, প্রশ্নগুলো তো বিসিএস এ আসছে, তাই না? বিসিএস এ যদি এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে প্রাইমারিতে ওই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা এটা কম বেশি সবাই জানি যে বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে যে নদীটা, সেটার নাম হচ্ছে নাফ নদী। কোশ্চেন নাম্বার 29, এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? দেখেন 18তম বিসিএস। এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি লক্ষ্যমাত্রা অনেকগুলো ছিল, কিন্তু মূল লক্ষ্যমাত্রা কয়টি সেটা একটু সবাই বলবেন। এসডিজির মূল লক্ষ্যমাত্রা কয়টি? সবাই অ্যান্সার করবেন প্রিয় ভাই বোনেরা, সবাই অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন। আমি সবার অ্যান্সার দেখতে চাই। হ্যাঁ, নাহিদা, রুহুল আমিন, চন্দ্রারানী, সজীব কুন্ডু, প্রিয় ভাইরা সবার অ্যান্সার সঠিক হচ্ছে। নুসরাত জাহান,
তুলি তানিয়া, মাইদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের অ্যান্সার সঠিক হচ্ছে ইনশাআল্লাহ। এই প্রশ্নের অ্যান্সারটাও আপনারা শতভাগ সঠিক অ্যান্সার দিবেন। দেখি কে অ্যান্সার দিতে পারেন, দেখি কে অ্যান্সার দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন, সবাই সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার কি ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? পিডিএফ আপনাদের সবার জন্যই আছে, পিডিএফ আপনাদের জন্যই তৈরি করেছি। পিডিএফ কে আমি রেখে দিব ভাই? পিডিএফ আপনাদের জন্য তৈরি করেছি। ক্লাসে থাকেন, পিডিএফটা অবশ্যই আপনারা পাবেন। এক পিডিএফ এ চারটা ফাইল আছে, চারটা ফাইলে চারটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের প্রত্যেকটা স্লাইড পিডিএফ এর মধ্যে 300 করে এমসিকিউ আছে। এগুলা দেখে যান, কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রতিটা পিডিএফ কিন্তু আমরা ক্লাস করাই দিচ্ছি আপনাদেরকে, তাই না? ম্যাথের টিচার সবগুলো ম্যাথ করাই দিচ্ছে, বাংলা সোহেল স্যার করাই দিচ্ছে, সাধারণ জ্ঞানের সবগুলো আমি করাই দিচ্ছি, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তাহলে এই এসডিজির মূল লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, মনে রাখবেন। এসডিজির মূল লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। এসডিজির মূল লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। এখানে আরো কিছু বিষয় দেখেন দেওয়া আছে, 169টি, তারপর 223টি, এগুলা সূচক টুচক যা আছে এগুলো আপনারা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 30। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদান কে? নিবন্ধন পরীক্ষা 2012-তে আসছে। যতগুলা বীর শ্রেষ্ঠ বাংলাদেশে ছিল, এই বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদান কে? বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম কে শহীদান, সবাই বলবেন। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 30। এরকম আমাদের 300 এমসিকিউ সলভ করতে হবে, সুতরাং আমরা একটু দ্রুত আগাবো, ঠিক আছে? তাহলে বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদান হচ্ছে, প্রথম শহীদান কে? প্রথম শহীদান হচ্ছে মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ প্রথম শহীদ হন। নেক্সট কোশ্চেন নাম্বার 31। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় শহীদ হন? প্রাইমারি পরীক্ষা 2019। ভারতে, পাকিস্তান, বাংলাদেশ নাকি আফগানিস্তান? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় শহীদ হন? তিনি কি বাংলাদেশে শহীদ হয়েছিলেন, ভারতে শহীদ হয়েছিলেন, পাকিস্তানে নাকি আফগানিস্তানে? এই প্রশ্নের অ্যান্সারটা সবার দিতে হবে, এই প্রশ্নের অ্যান্সারটা সবার দিতে হবে। কোশ্চেন নাম্বার 31। দেখি এটার অ্যান্সার কে দিতে পারে। এই অ্যান্সারটা যে দিতে পারবেন সে জিনিয়াস। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন মানে কি বলা হয়, যাকে বলা হয় তিনি মানে দুঃসাহসিক। তিনি যে দুঃসাহসিক কাজ করেছিলেন সেটা অনেকের পক্ষেই করা সম্ভব ছিল না। তারপরেও আপনারা একটু অ্যান্সারটা দিবেন যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় শহীদ হন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানে শহীদ হয়। কিভাবে শহীদ হয়? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানে ছিলেন। পাকিস্তানের বিমান বাহিনী থেকে টি-33 যুদ্ধ বিমান চুরি করে বা ছিনতাই করে করার সময় তিনি শহীদ হন। তার মানে দেশের প্রতি ভালোবাসা দেখাতে তিনি পাকিস্তানেরই যুদ্ধ বিমান ছিনতাই করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছিলেন, কিন্তু তিনি শহীদ হয়ে যান। তাহলে তিনি কোথায় শহীদ হন? পাকিস্তানে। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? প্রাইমারি পরীক্ষা 2022। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ নাকি সুনামগঞ্জ? সবাই অ্যান্সার করবেন। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওকে, সবাই আমরা হচ্ছে লাইভ শেষে, আমরা হচ্ছে লাইভ যখন শেষ হয়ে যাবে, লাইভটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে পিডিএফ দিব হচ্ছে এখান থেকে, ঠিক আছে? আমরা পিডিএফটা দিব হচ্ছে ম্যাথ মেন্টর থেকে আর কি। হ্যাঁ, পিডিএফটা আমরা দিব ম্যাথ মেন্টর থেকে। সবাই একটু এখানে নক দিবেন, এখানে ইনবক্সে নক দিবেন। যারা যারা আজকে ক্লাসের 90 মার্কের পিডিএফটি চান তারা সবাই হচ্ছে ম্যাথ মেন্টর নক দিবেন। ম্যাথ মেন্টর নক দিলে ইনবক্স এখনই নক দেন। ম্যাথ মেন্টর নক দিলে ক্লাসটি শেষ ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন। পেজের নাম হচ্ছে ম্যাথ
মেন্টর, ম্যাথ মেন্টর, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আমি বলেছি। আচ্ছা, ক্লাস শেষে আপনারা ম্যাথ মেন্টর থেকে পিডিএফটা নিয়ে নেবেন। ক্লাস শেষে ম্যাথ মেন্টরে নক দিলে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিবে। চলেন আমরা একটু দেখে নিই। সাতছড়ি জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে হবিগঞ্জ। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে হবিগঞ্জ। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? 42তম বিসিএস, রাষ্ট্রপতি, সংসদ, আইন মন্ত্রণালয় নাকি সুপ্রিম কোর্ট? এই অ্যান্সারটা সবাই দিবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? এটা 42তম বিসিএস পরীক্ষায় এসেছে, এটা আসার সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি হবে, সংসদ হবে, আইন মন্ত্রণালয় হবে নাকি সুপ্রিম কোর্ট? সবাই অ্যান্সার দিবেন প্রিয় ভাই বোনেরা। বাংলাদেশ জাতীয় সংবিধানের মানে বাংলাদেশের যে সংবিধান, এটা রক্ষক কে? এটা রক্ষক কে? দেখি এই অ্যান্সারটা কে দিতে পারেন, প্রশ্ন নাম্বার উল্লেখ করে অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 33, এই অ্যান্সারটা কে দিতে পারবেন? 33 ক, রাষ্ট্রপতি। কি আন্নায় বিনতে ইউসুফ লিখেছেন গ। তারপর সবুজ খান, রাষ্ট্রপতি, কি হিজাবি, রাজকন্যা, হবিগঞ্জ। হ্যাঁ, সবাই আনসার দেন তো এটা ভাইয়া। গোপাল পল, সংসদ। হ্যাঁ, সবাই সবাই একটু জানান প্লিজ, সবাই একটু জানাবেন ভাইয়া, সবাই একটু জানাবেন, সবাই আনসারটা বলবেন, সবাই আনসারটা বলেন সবাই। ওকে, সানজিদা, তমা, জাসমিন জাহান, মল্লিকা দাস, ফাতেমা আক্তার। আমি বলে দিচ্ছি, বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। শাট ইল আরব, এই নদী দুটি দেশের সীমান্ত। 30তম বিসিএস, শাট ইল আরব এটা একটা নদীর নাম। এই নদীটি দুটি দেশের সীমান্ত অবস্থিত। বলেন তো কোনটা হবে? ভারত পাকিস্তান, ইরান ইরাক, উত্তর ও দক্ষিণ কোরিয়া নাকি আমেরিকা কানাডা? এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন কি হবে? শাট ইল আরব নদী, শাট ইল আরব নদী দুটি দেশের সীমান্ত মানে দুটি দেশের সীমান্তর মাঝে আছে। এই নদীটার নাম মানে কোন কোন দুটি দেশের সীমান্তের মধ্যে আছে? 30তম বিসিএস এ আসছে। আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। শাট ইল আরব, শাট ইল আরবটা হচ্ছে ইরান এবং ইরাকের মধ্যবর্তী, ইরান এবং ইরাকের সীমান্তবর্তীতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? 11তম নিবন্ধন। গোবি, থর, সাহারা নাকি ভিক্টোরিয়া? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটি? সবাই অ্যান্সার দিবেন। পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটি? কনফিউশন প্রশ্ন, তাই না? ওকে, বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা। বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। এটা আমরা সবাই কম বেশি জানি। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? প্রাইমারি পরীক্ষা 2014, প্রাইমারি পরীক্ষা 2014 তে আসছে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? অ্যান্সার কি ক হবে, খ নাকি গ নাকি ঘ? সবাই অ্যান্সার দিবেন। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল নাকি পৃথিবী? বুধ, শুক্র, মঙ্গল নাকি পৃথিবী? সবাই অ্যান্সার করেন তো সবাই, যে কয়জন লাইভে আছেন সবাই একটু অ্যান্সার দেন তো। অ্যান্সার না দিলে আপনার মাথার মধ্যে থাকবে না, অ্যান্সার না দিলে এটা মাথায় থাকবে না। কারণ আপনি হাত দিয়ে যখন লিখবেন, হাতকে অর্ডার দিবে আপনার মাথা, তাই না? তাহলে তো আগে সেটা মাথায় যাবে, তারপর হাতে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, সবাই অ্যান্সার দিবেন, সবাই সবাই অ্যান্সার দিবেন। সবাই অ্যান্সার না দিলে মনে থাকবে না কিন্তু। প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দেন। প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দেন প্লিজ, সবাই একটু অ্যান্সার দেন। দেখি কে অ্যান্সার দিতে পারে সবার আগে, সবার আগে কে অ্যান্সার দিতে পারে। সূর্যের সব থেকে নিকটতম, সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হচ্ছে কোনটি বলেন তো? সূর্যের সব থেকে নিকটতম হচ্ছে বুধ।
প্রাইমারি 2014 সালে আসছে। এই প্রশ্নগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলা আসার সম্ভাবনা অনেক বেশি। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? 10তম বিসিএস। নিম গাছ হবে, সিনকোনা, তুলসী নাকি অর্জুন? কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37, দেখি এটা কে আনসার দিতে পারেন। সবাই আনসার দিবেন, সবার আনসার দিতে হবে এটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 37, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? নিম গাছ থেকে, সিনকোনা, তুলসী নাকি অর্জুন? সবাই একটু অ্যান্সার দেন তো ভাইরা। সানজিদা বসুনিয়া অ্যান্সার করেছেন সিনকোনা। সবার অ্যান্সার সঠিক হচ্ছে ভাইয়া, পৃথিবীর সবচেয়ে, হ্যাঁ। আয়শা খানম ক, কি আরাফাতুল্লাহ, হ্যাঁ। সৈয়দ ইজমাল পূজা প্রতি, ওকে ভাইয়া। তাহলে কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা থেকে, নিম গাছ থেকে না, তুলসী থেকে না, অর্জুন থেকেও না। কোশ্চেন নাম্বার 38, হ্যালির ধূমকেতু, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? প্রাইমারি পরীক্ষা 2011। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? এই ধূমকেতুটা আমাদের সামনে আসতে কত বছর সময় লাগে সেটা একটু বলবেন। ক, খ, গ নাকি ঘ? 50 বছর, 60 বছর, 76 বছর নাকি 100 বছর? হ্যালির ধূমকেতু সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর পর পর। এগুলো কমন, এগুলো আমরা সবাই কম বেশি জানা থাকে, এগুলো বইয়ে পড়া লাগে না, এগুলো আমরা জানি। হ্যালির ধূমকেতু 76 বছর পর পর আমাদের সামনে দেখা যায়। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? প্রাইমারি পরীক্ষা 2016, প্রাইমারি পরীক্ষা 2016, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? নট ফল। দেখেন, কাঁঠাল গাছ, বট গাছ, আম গাছ, নারকেল গাছ। কাঁঠাল গাছ, বট গাছ, আম গাছ নাকি নারকেল গাছ? সবাই অ্যান্সার দিবেন এটা, এই অ্যান্সারটা সবার দিতে হবে। বাংলাদেশের জাতীয় বিষয়বলি থেকে প্রশ্ন 100% থাকবেই। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় এটা তো আমরা আলোচনা করেই ফেলেছি। কোশ্চেন নাম্বার 39-এ চলে এসেছি আমরা। কি রে, কোশ্চেন নাম্বার 39, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? জাতীয় বৃক্ষ কোনটি? রুহুল আমিন, জলি জলি, হ্যাঁ, জনি রানী দে, সাইদুল্লাহ কাশেমি, শারমিন সুলতানা, সানজিদা বসুনিয়া। হ্যাঁ, সবার অ্যান্সার সঠিক, সবার অ্যান্সার সঠিক প্রিয় ভাই বোনেরা। বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে আম গাছ। এই 2010 সাল থেকে বাংলাদেশের জাতীয় গাছ হিসেবে আম গাছকেই ঘোষণা করা হয় বা মানা হয়। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল? এগুলো আসবে না, এগুলো বাদ। আচ্ছা, ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? 39তম বিসিএস, ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি নাকি বেলজিয়াম? ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? সবাই একটু জানাবেন। কোশ্চেন নাম্বার 41, ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? একটু জানাবেন সবাই। ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? সবাই একটু জানান, সবাই সবাই একটু কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন, ল্যাটিন আমেরিকার দেশ নয় কোনটি? ল্যাটিন আমেরিকায় 20 থেকে 30টি স্বাধীন দেশ রয়েছে। ল্যাটিন আমেরিকায় 20 থেকে 30টি স্বাধীন দেশ রয়েছে, তার মধ্যে এই বেলজিয়াম ল্যাটিন আমেরিকার দেশ নয়। ব্রাজিল ল্যাটিন আমেরিকার দেশ, আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার দেশ, চিলিও ল্যাটিন আমেরিকার দেশ, কিন্তু বেলজিয়াম ল্যাটিন আমেরিকার দেশ নয়। ল্যাটিন আমেরিকায় 20 থেকে 30টি স্বাধীন রাষ্ট্র রয়েছে, তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে।
বাংলাদেশের চিনি শিল্পের মূল কাঁচামাল কি? ব্যাংক পরীক্ষা 2018 সালে। বিট, আখ, ভুট্টা, তাল। বাংলাদেশের চিনি শিল্পের মূল কাঁচামাল কি? বলেন তো দেখি কি আনসার দিতে পারেন। চিনি শিল্পের কাঁচামাল কি? আর আপনারা এই প্রশ্নটার অ্যান্সার দিতে দিতে সবাই আরেকবার শেয়ার দিয়ে দিন। শেয়ার দিয়ে দিন। স্টুডেন্ট সংখ্যা কমে গেলে, ভাই বোনেরা যখন কমে যায় তখন খারাপ লাগে। ওরা ল্যাপের তলে ঢুকে গেছে, কম্বলের নিচে ঢুকে গেছে, আপনারা ওদেরকে একটু খোঁচা মারেন, খোঁচা মেরে ক্লাসে নিয়ে আসেন। জাস্ট একটা শেয়ার দিয়ে দেন, ওদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আবার তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা সবাই সবাই একটা শেয়ার দিয়ে দিন। দেখেন এত সহজ প্রশ্ন, তারপরেও আমাদের অনেক কলিজার ভাই বোন অ্যান্সার ভুল দিচ্ছেন। না ভাইরা, এই অ্যান্সার গুলো ভুল দেওয়া যাবে না। এই প্রশ্নটা 18 সালে ব্যাংক পরীক্ষা আসছে। চিনি শিল্পের মূল কাঁচামাল হচ্ছে আখ। আখ ছাড়া চিনি তৈরি করা যায় না। ব্রাহ্মণপুত্র নদ কোথায় উৎপত্তি হয়েছে? ব্যাংক পরীক্ষা 2016। হিমালয়, মানস সরোবর, তিব্বত নাকি নেপাল? এই এই জায়গাগুলো সবই কিন্তু কাছাকাছি একটা জায়গা, ফলে কি হয় এই প্রশ্নগুলা বিভ্রান্তি হয়ে যায়। তো সবাই একটু অ্যান্সার দিয়ে দেয় যে এই প্রশ্নের অ্যান্সারটা কোথায়। এটা ব্রহ্মপুত্র নদ কোথায় উৎপন্ন হয়েছে? হিমালয়ে, মানস সরোবর, তিব্বত নাকি নেপাল? সবগুলা কিন্তু একই জায়গা, এবং এইগুলা জায়গাগুলা থেকেই কিন্তু নদীগুলা সৃষ্টি হয়েছে। সবাই একটু জানাবেন। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে ঢুকে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো ব্রহ্মপুত্র নদ মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে। মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 44। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 43তম বিসিএস আসছে, 43তম বিসিএস পরীক্ষা আসছে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 30টি, 32টি, 34টি নাকি 64টি? বলেন তো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? আমরা সবাই জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দুইটি দেশের সাথে রয়েছে, ভারতের সাথে রয়েছে আর মিয়ানমারের সাথে রয়েছে। ভারতের সাথে কয়টি? 30টি। আর মিয়ানমারের সাথে 32টি, 2টি। আর উভয় দেশের সাথে রয়েছে কয়টি? একটি। সব মিলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, মাথায় রাখবেন। ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত? 10তম বিসিএস আসছে। মক্কা, মদিনা, জেদ্দা নাকি রিয়াদ? ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মক্কা, মদিনা, জেদ্দা নাকি রিয়াদ? দশমতম বিসিএস আসছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়েরা, মনে রাখবেন। ওআইসি থেকে প্রশ্ন আসবে। ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দায় অবস্থিত। ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দায় অবস্থিত। পানামা খাল, দেখেন পানামা খাল দুটি মহাসাগরকে যুক্ত করেছে। এই এই খাল কি বা এই মহাসাগরকে যুক্ত করেছে যে খালগুলা, সেটা আমরা একটু দেখে নিই। যে পানামা খাল দুটি মহাসাগরকে যুক্ত করেছে। আসলে এই খালগুলা কেন দরকার এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। যে এখানে একটা বড় সমুদ্র আছে, এখানে একটা বড় সমুদ্র আছে, এটা থেকে এটা আসতে গেলে অনেক ঘুরে আসতে হয়। ফলে এই বরাবর যদি একটা খাল কাটা যায় তাহলে এটাকে কি বলা হয়? তাহলে কি হবে? দুইটা মহাসাগর যুক্ত হয়ে যায়। এটাকে আমরা কি বলি? এটাকে প্রণালী বলি। প্রণালী বলি, মনে রাখবেন। যে যখন একটা মহাসাগর আর একটা মহাসাগরকে যুক্ত করার জন্য কোনো খাল সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় তাকে প্রণালী বলা হয়। তাহলে পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? ভারত ও প্রশান্ত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, উত্তর ও দক্ষিণ মহাসাগর, আরব ও লোহিত মহাসাগর? বলেন অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? মালটা যায় বুঝতে পেরেছি বাসায়। হ্যাঁ ভাইরা সবাই একটু অ্যান্সার দিবেন। ওকে,
পানামা খাল দুটি মহাসাগরকে যুক্ত করেছে। একটি হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং অন্যটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। মনে রাখবেন যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী বা জয়েন্ট করেছে যে খালটি, সেই খালটার নাম হচ্ছে পানামা খাল। প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? প্রাইমারি পরীক্ষা 2015 সাল, প্রাইমারি পরীক্ষা 2015 সাল। নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন, জুস্কো তাবেই এবং বাচেন্দ্রী পাল। বলেন তো এটার অ্যান্সার কি হবে? প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? প্রশ্নটা 2015 সালে আসছে। প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন জুস্কো তাবেই, জুস্কো তাবেই। মনে রাখবেন এই প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আমাদের পিডিএফ এ দেওয়া আছে। প্রতিটা প্রশ্ন সংক্রান্ত কিছু ব্যাখ্যা আপনারা অবশ্যই আমাদের পিডিএফটাতে পাবেন। এখন যদি ব্যাখ্যা পড়তে যাই তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা সলভ করতে পারবো না। সুতরাং যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে এই পিডিএফ এ আছে, আর মাঝে মাঝে যেগুলো দরকার সেগুলো আমি এখানে বলে যাব। দেখেন, পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? এটা 29তম বিসিএস আসছে। গোয়ালন্দ, চাঁদপুর, ভৈরব এবং মুন্সিগঞ্জ। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? সবাই একটা অ্যান্সার দিবেন। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? দেখেন, বাংলাদেশে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়ে যমুনা নদী ধারণ করেছে। তো সরি, পদ্মা ও মেঘনা নদী মিলিত স্থান হচ্ছে, দেখেন পদ্মা ও মেঘনা নদীর মিলিত স্থান হচ্ছে চাঁদপুরে। চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে, মনে রাখবেন। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটা 36তম বিসিএস এ আসছে। অ্যান্সার কি দ্বিতীয় হবে, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 36তম বিসিএস এ আসছে, 36তম বিসিএস এ আসছে। তাহলে জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থতম। কত? চতুর্থতম। আর সারা পৃথিবীর মধ্যে কত? সারা পৃথিবীর মধ্যে অষ্টম। কোন দেশের লিখিত সংবিধান নেই? 10তম বিসিএস। কোন দেশে লিখিত সংবিধান নেই? আমেরিকা, ব্রিটেন, ভারত, ফ্রান্স। বলেন তো, আমেরিকা, ব্রিটেন, ভারত, ফ্রান্স, কোন দেশের লিখিত সংবিধান নেই? কোন দেশের লিখিত সংবিধান নেই? সবাই একটু বলবেন। কোন দেশের লিখিত সংবিধান নেই? আমরা সবাই জানি ভাইরা, সংবিধান হচ্ছে দু ধরনের হয়, একটা লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান হচ্ছে কোনো নির্দিষ্ট কাগজে লেখা থাকে না, প্রাচীনকালের প্রথা অনুযায়ী প্রচলিত আইন, সেটাকে বলা হয় অলিখিত সংবিধান। আর লিখিত সংবিধান হচ্ছে পুস্তকে লেখা থাকে, সেই অনুযায়ী দেশ এবং জনগণ এবং দেশের সার্বভৌমত্ব কি হয়? প্রকাশিত হয়। তো লিখিত সংবিধান নেই কোন দেশের? কোন দেশের লিখিত সংবিধান নেই? সেটা হচ্ছে ব্রিটেন। মনে রাখবেন, সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সব থেকে ছোট হচ্ছে মোনাকো। মোনাকোর সংবিধান হচ্ছে সব থেকে ছোট, আর সব থেকে বড় সংবিধান হচ্ছে কার? ভারতের লিখিত সংবিধানের মধ্যে। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? 11তম বিসিএস। মইনুল হোসেন, হামিদুর রহমান, শামীম শিকদার নাকি নিতুন কুন্ডু? অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে বলেন? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? এই প্রশ্নগুলো সহজ মনে হতে পারে, কিন্তু এগুলা প্রিভিয়াস কোশ্চেন, এগুলা পরীক্ষাতে আসছে, এগুলো আমি তৈরি করিনি। দেখেন 11তম বিসিএস এ আসছে, আর এই বিসিএস থেকে কোন কোন প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা আছে সেগুলো দিয়েই আজকের ক্লাসটি সাজানো হয়েছে। ইনশাআল্লাহ এগুলো থেকেই আপনারা
কমন পাবেন। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। কে? হামিদুর রহমান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। সোমপুর বিহার কোথায় অবস্থিত? 11তম বিসিএস। সোমপুর বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা, নওগাঁ, বগুড়া নাকি নাটোর? কুমিল্লা, নওগাঁ, বগুড়া নাকি নাটোর? সোমপুর বিহার কোথায় অবস্থিত? এই আনসারটা সবাই আনসার করেন তো দেখি। আপনাদের আনসারটা অনেকক্ষণ আমি করছি। সবাই একটু আনসার করেন তো দেখি। সবাই সবাই একটু আনসার করেন প্রিয় ভাই বোনেরা, সবাই। সাবাস, সবার অ্যান্সার কিন্তু সঠিক হচ্ছে, কারণ এগুলা প্রিভিয়াস কোশ্চেন, সব পরীক্ষাতে এগুলা আসে। আমি আরেকবার যদি আপনাদের একটু ঝালাই করে দিই তাহলে জিনিসটা আপনাদের কনফিডেন্সটা বেড়ে যাবে যে আপনি পারতেছেন। তার মানে কি আগামী 2 তারিখের পরীক্ষায়ও আপনার কাছে সবই সহজ মনে হবে এবং সাধারণ জ্ঞান পাঠ আসলেই সহজ আসবে। আপনারা কল্পনা করতে পারতেছেন না যে আপনারা কমপক্ষে 20+ নাম্বার পেয়ে যাবেন এই পিডিএফটা পড়ে গেলে। প্রিয় ভাই বোন যারা অ্যান্সার করতেছেন কষ্ট করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যদি আপনি অ্যান্সারটা না লেখেন তাহলে কি হবে, এটা আপনার মাথায় থাকবে না। আপনাকে লিখতে হবে, আপনাকে পেইন নিতে হবে। একটা ভালো কিছু গেইন করার পূর্ব শর্ত হচ্ছে পেইন নিতে হবে। আপনাকে পেইন না নিলে ভালো কিছু আসবে না। তাহলে সোমপুর বিহার, সোমপুর বিহার অবস্থিত হচ্ছে নওগাঁ। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ব্যাংক পরীক্ষা 2019। গঙ্গা, ইয়াং সিকিয়াং, সিন্ধু নাকি হুয়াংহো? এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সবাই একটু অ্যান্সার দিবেন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সবাই একটু অ্যান্সার দিবেন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সবাই একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ, ফাইন। হ্যাঁ, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। হুম দেখেন, পৃথিবীর এশিয়ার সব থেকে দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং সিকিয়াং, যার দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার। 6300 কিলোমিটার। এর অবস্থান হচ্ছে চীনে। চীনে এর অবস্থান কোথায়? চীনে। মনে রাখবেন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং সিকিয়াং, যার দৈর্ঘ্য হচ্ছে 3600 কিলোমিটার এবং এটার অবস্থান হচ্ছে কোথায়? চীনে। নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? 37তম বিসিএস। 20 বছর, 27 বছর, 30 বছর নাকি 25 বছর? নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? দেখেন, 20 বছর, 27 বছর, 30 বছর নাকি 25 বছর? সবাই একটু অ্যান্সার দিবেন। নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দিবেন। সবাই একটু অ্যান্সার দিবেন। ফাইন ফাইন। মাহমুদা আক্তার, মাহবুব, দুজনে অ্যান্সার পাইছি। ফারুক হোসাইন অ্যান্সার পাইছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। নেলসন ম্যান্ডেলা, দেখেন, নেলসন ম্যান্ডেলা 27 বছর, জীবনের 27টা বছর কারাগারে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? 10তম বিসিএস। এত সহজ প্রশ্ন তবুও আসছে, তাই না? লন্ডন, রোম, প্যারিস নাকি বার্লিন? বলেন। আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত, এটা কম বেশি আমরা সবাই জানি, এটা রিপিটেড কোশ্চেন। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? 11তম বিসিএস। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? মোনাকো, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ, নারু? বলেন তো কোনটি? নাউরু।
মোনাকো, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ নাকি নাউরু? বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? 11তম বিসিএস পরীক্ষা আসছে। 11তম বিসিএস পরীক্ষা আসছে, বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? দুলালী খান সঠিক অ্যান্সার দিয়েছেন, জহুরুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, বনান ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, সুমায়া আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, সাইদুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, গোপাপাল ভুল অ্যান্সার দিয়েছেন, রহিমা আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, সৈয়দ ইসমাইল সঠিক অ্যান্সার দিয়েছেন, নিবেদিতা নিপু সঠিক অ্যান্সার দিয়েছেন, স্বপ্নচূড়া সঠিক। হ্যাঁ, বলেন তো কোনটি? বিশ্বের, মনে রাখবেন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, মনে রাখবেন। জাতীয় সংসদের স্থপতি কে? 10তম বিসিএস। জাতীয় সংসদের স্থপতি কে? ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? লুই আই কান, মাজহারুল ইসলাম, মইনুল হোসেন, হামিদুর রহমান। এই প্রশ্নের অ্যান্সার যে না পারেন তার এখন কম্বলের নিচে যায় কম্বল গরম করা উচিত, তাই না? এই প্রশ্নের অ্যান্সার যে না পারবেন সে কম্বলের নিচে ঢুকেন। আমেনা বেগম প্রিয়াঙ্কা সঠিক অ্যান্সার করেছেন, লিজা আক্তার সঠিক অ্যান্সার করেছেন, সৈয়দ ইসমাইল আপনার অ্যান্সার সঠিক, কিন্তু একটু বান না কান হবে ওইটা, ঠিক আছে? ফাইন ফাইন। তাহলে জাতীয় সংসদ, জাতীয় সংসদের স্থপতি হচ্ছে, জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। লুই আই কান আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের নকশা করেছেন, ডিজাইন করেছেন, স্থপতি। বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 11তম বিসিএস, এটা সবাই পারে, এটা সবাই পারে, 1911 সালে। সার্কভুক্ত দেশে বনভূমি নেই, সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? নিবন্ধন পরীক্ষা 2014। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। কোন দেশে বনভূমি নেই? সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? অ্যান্সার দেন সবাই। প্রিয় ভাই বোনেরা সবাই, সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? কোন দেশে বনভূমি নেই? বনভূমি নেই হচ্ছে মালদ্বীপ। বনভূমি নেই কোন দেশ? মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? মালদ্বীপে বনভূমি নেই। কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60। আলহামদুলিল্লাহ, পিডিএফ দেওয়া শুরু হয়েছে আমাদের, পিডিএফ দেওয়া শুরু হয়েছে, কিন্তু আপনার হচ্ছে অত মানে কি মনে হচ্ছে? অকৃতজ্ঞ কেন মনে হচ্ছে জানেন? অকৃতজ্ঞ এই কারণে বললাম যে আপনার হচ্ছে প্রায় মোটামুটি প্রায় হচ্ছে 1700 ভাই বোনকে পিডিএফ দেওয়া হয়েছে, প্রায় 1700 ভাই বোনকে পিডিএফ দেওয়া হয়েছে। যারা পিডিএফ পাইছেন তারা একটু লিখেন আলহামদুলিল্লাহ, আর যারা পিডিএফ পান নাই, যারা পিডিএফটা পান নাই তারা তারা বলেন যে স্যার আমি পিডিএফটা পাই নাই, তারা বলেন যে পিডিএফটা পাই নাই, বলেন যে যারা পেয়েছেন তারা বলেন আলহামদুলিল্লাহ, আর যারা পান নাই তারা এখানে নক দেন, ঠিক আছে? তারা হচ্ছে এখানে নক দেন। যারা পান নাই, যারা পিডিএফ পেয়েছেন তারা বলেন আলহামদুলিল্লাহ, আর যারা পান নাই তারা ম্যাথ মেন্টর নক দেন। যারা পিডিএফ পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, আর যারা পান নাই তারা তারা ম্যাথ মেন্টর নক দেন, তারা হচ্ছে ম্যাথ মেন্টরে নক দেন। তাইলে এখনই প্রায় 1700 ভাই বোনকে ম্যাথ মেন্টর থেকে পিডিএফ দেওয়া হচ্ছে, প্রায় 1700 ভাই বোনকে ম্যাথ মেন্টর থেকে পিডিএফ দেওয়া হয়েছে। যারা পান নাই তারা ম্যাথ মেন্টর নক দেন, আর যারা পাইছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। যারা পিডিএফ পেয়েছেন তারা বলেন যে আলহামদুলিল্লাহ কষ্ট করে, আর যারা পান নাই তারা হচ্ছে ম্যাথ মেন্টর নক দেন। এখনই পিডিএফ পাই নাই, সাইদ ইসমাইল ভাই ম্যাথ মেন্টর নক দেন, এই যে আলহামদুলিল্লাহ। ইসুফ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ পেয়েছেন, যারা পেয়েছেন তারা বলেন যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার আমি পাই নাই। সানজিদা মৌসুমী আপু আপনি ম্যাথ মেন্টর নক দেন। প্রজাপতি আপু আপনি ম্যাথ মেন্টর নক দেন। জসিম ভাই ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন। উর্মি আপু ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন। রাইহান হুসাইন ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন, ম্যাথ মেন্টর নক দেন। মেঘলা রহমান ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন। ফারজানা ইসলাম ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন।
মল্লিকা দাস আপু ম্যাথ মেন্টর নক দেন, পেয়ে যাবেন। হ্যাঁ, লিজা আক্তার আপু 1 ঘন্টা আগে পেয়েছেন। ইসুফ ভাই, শাহিদ ভাই, কই আপনি? 100 মেসেজ এই ওইটা কই কই? আরে 100 মেসেজ কই মেই কোন 100 নম্বর আর কি জানেন ম্যাথ মেন্টরে পাঠিয়ে দিয়েছেন, সব চলে যাবে না? লাইভ থেকে চলে গেছে না ম্যাথ পয়েন্টের সবাই? এখন লাইভের মধ্যে ম্যাথ পয়েন্টার পাঠিয়ে দিলে সব মনে চলে যাবে লাইভ থেকে। সব দিয়ে চলে গেছে, 450 আছে। কি দরকার, ওই তো আমি বলে দিলি তো। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যারা যারা পিডিএফটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, এই পিডিএফ শেষ করবেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এটা। আগামী যে টাইমটা আছে এই পিডিএফ এর প্রতিটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাবেন ইনশাল্লাহ। এখান থেকে যেটা না পারবেন সেটা আমাদেরকে নক দিয়ে জানাবেন, ঠিক আছে? চলেন পরবর্তীতে, হোয়াইট হাউস কোথায় অবস্থিত? 10তম নিবন্ধন, 10তম নিবন্ধনে আসছে হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউস কোথায় অবস্থিত সবাই বলবেন। হোয়াইট হাউস, হোয়াইট হাউস কোথায় অবস্থিত? লন্ডন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক নাকি জেনেভা? নিউ ইয়র্ক নাকি জেনেভা? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, সবাই সবাই একটু অ্যান্সার দিবেন যে হোয়াইট হাউস কোথায় অবস্থিত। নিবন্ধন পরীক্ষা 2010-এ আসছে। লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি জেনেভা? সবাই অ্যান্সার দিবেন। হোয়াইট হাউস, হোয়াইট হাউস কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউস কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? প্রাইমারি পরীক্ষা 2016-তে আসছে। 1210, 1610, 1760 নাকি 1858? এই প্রশ্নের অ্যান্সারটা দেখি কে বলতে পারেন। ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? সবাই অ্যান্সার দিবেন। ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা কিন্তু 2016 সালে প্রাইমারিতে আসছে, আর এখন 26 সাল। তাহলে আপনি চিন্তা করে দেখেন এটা আসার সম্ভাবনা কতটা বেশি। ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? 2016 সাল প্রাইমারিতে আসছে। 1210 সালে, 1610 সালে, 1760 সালে নাকি 1858 সালে? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা শহর কবে প্রতিষ্ঠিত হয়? দেখি কে অ্যান্সার দিতে পারেন। তিথি সঠিক অ্যান্সার দিয়েছেন, তিথি সঠিক অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সুস্মিতা সঠিক অ্যান্সার দিয়েছেন। হিজাবি রাজকন্যা সঠিক অ্যান্সার দিয়েছেন। আলমগীর হোসেন সঠিক অ্যান্সার দিয়েছেন। মশিউর রহমান সঠিক। মিতা মিষ্টি সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে ঢাকা, ঢাকা নামকরণ করা হয় বা ঢাকা প্রতিষ্ঠিত হয় 1610 সালে। কোশ্চেন নাম্বার 63, 6 দফা দাবি কে পেশ করেন? 10তম বিসিএস। সিক্সটি ফোর, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 11তম বিসিএস আসছে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্না, খাজা নাজিমুদ্দিন নাকি ভুট্টো? বলেন কে আনসার দেন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্না, খাজা নাজিমুদ্দিন নাকি ভুট্টো? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। ভাষা আন্দোলনের সময়, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়ের কথা বলা হয়নি, বলা হয়েছে ভাষা আন্দোলন মানে 1952 সালের কথা। 1952 সালের কথা বলা হয়েছে। দেখেন ভাষা আন্দোলন মানে হচ্ছে 1952 সালে। 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশের কোশ্চেন নাম্বার 66, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 36তম বিসিএস। সুপ্রিম কোর্টে যারা বিচারপতি তাদের অবসরের বয়স কত? 65 বছর, 66 বছর, 67 নাকি 70 বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের
অবসরের কি বয়স কত বলেন তো, এটা দেখি কি আনসার দিতে পারেন। 65 বছর, 66, 67 নাকি 70 বছর? সবাই আনসার দেন সবাই। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 67 বছর, 67 বছর, মনে রাখবেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত ছিল? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত ছিল? 37তম বিসিএস আসছে, 37তম বিসিএস আসছে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত ছিল? 20 জন, 25 জন, 35 জন নাকি 40 জন? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন সবাই। আসলে একটু দ্রুত পড়াতে হচ্ছে কারণ অনেক বেশি এমসিকিউ ভাই, এই অল্প কিছু এমসিকিউ পড়ে গিয়ে সেখানে কমন পাওয়া সম্ভব না। আমি 300 এমসিকিউর একটা ফাইল আপনাদেরকে পিডিএফ আকারে দিচ্ছি, এইগুলা থেকে হয়তো আশা করা যায় কমন পাবেন। এখানে যে 60টা 70টা পড়াচ্ছি, এই 60টা 70টা একটু দ্রুত পড়াচ্ছি, তার কারণ হচ্ছে এটা আমরা ব্যাখ্যায় যেতে পারছি না, কারণ যত বেশি সম্ভব কভার করে দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ সবার অ্যান্সার সঠিক হচ্ছে ভাইরা, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। আগরতলা 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 ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা ছিল হচ্ছে 35 বা 35 জন। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুন্দর করে দিকে তাকায় দেখেন, 10তম বিসিএস আসছে। জেনেভা, ওয়াশিংটন, প্যারিস নাকি রোম? বলেন, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর, আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 13তম বিসিএস আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, লন্ডন, জেনেভা নাকি নিউ ইয়র্ক? প্যারিস, আহ লন্ডন, জেনেভা নাকি নিউ ইয়র্ক? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সদর দপ্তর থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। তাপস সঠিক অ্যান্সার দিয়েছেন, আইরিন সঠিক অ্যান্সার, জেড এম রহমান সঠিক অ্যান্সার করেছেন, আব্দুল বশির ইমরান সঠিক অ্যান্সার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইরা। চলেন তাহলে আমরা সামনের দিকে আগাই, আমরা একটু দেখে নিই এটা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাগদাদ, তেহরান, ভিয়েনা নাকি কায়রো? বাগদাদ, তেহরান, ভিয়েনা নাকি কায়রো? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলেন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনায় অবস্থিত। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায় অবস্থিত। আসলে আমরা এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি না কারণ সময় কম, কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক বেশি। 71। কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? 16তম বিসিএস। ঢাকা, লন্ডন, অটোয়া নাকি ক্যানবেরা? বলেন, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, লন্ডন, অটোয়া নাকি ক্যানবেরা? কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 16তম বিসিএস আসছে। কোশ্চেন সংখ্যা বেশি হওয়ায় প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা আমরা পিডিএফ এ রেখেছি। ওকে,
তাহলে কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডন অবস্থিত। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? এটা 20তম BCS এ আসছে। একটু আগে আমি আপনাদেরকে মুদ্রার কিছু টেকনিক দিয়েছিলাম, এটা পিডিএফ এ পেয়ে যাবেন। হ্যাঁ, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? রুপি, ডলার, গুলট্রাম নাকি টাকা? রুপি, ডলার, গুলট্রাম নাকি টাকা? বলেন তো অ্যান্সার কি হবে? ভুটানের মুদ্রার নাম কি? এটা 20তম BCS এ আসছে। ভুটানের মুদ্রার নাম হচ্ছে, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। কান্তজিউ মন্দির, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? প্রাইমারি পরীক্ষা 2019। রাজশাহী, দিনাজপুর, নওগাঁ নাকি রংপুর? রাজশাহী, দিনাজপুর, নওগাঁ নাকি রংপুর? কান্তজিউ, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? প্রাইমারি পরীক্ষা 2019। রাজশাহী, দিনাজপুর, নওগাঁ নাকি রংপুর? কান্তজি মন্দির কোথায় অবস্থিত? কান্তজিউ মন্দির অবস্থিত হচ্ছে দিনাজপুর। মনে রাখবেন, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর। ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করেছে কোন দেশ? প্রাইমারি পরীক্ষা 2023। প্রাইমারি পরীক্ষা 2023। ভারত, বাংলাদেশ, ইয়েমেন, ওমান। ঘূর্ণিঝড় মোখা, ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করেছে কোন দেশ? অনেক প্রশ্ন তো ভাই, মানে এই জন্য ব্যাখ্যার দিকে যাওয়া যাইতেছে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দেখেন, প্রাইমারি 2023-এ আসছে, আর প্রাইমারি প্রশ্ন তো রিপিট হয়, বুঝতেই পারছেন যেগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করেছে ভারত, বাংলাদেশ, ইয়েমেন নাকি ওমান? মোখা এর নামকরণ করেছে ইয়েমেন, মনে রাখবেন। ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করেছে ইয়েমেন। মাচু পিচু কোথায় অবস্থিত? ব্যাংক পরীক্ষা 2018। মাচু পিচু কোথায় অবস্থিত? মাচু পিচু কোথায় অবস্থিত? মেক্সিকো, পেরু, ব্রাজিল নাকি মিশর? মাচু পিচু পেরুতে অবস্থিত। মাচু পিচু কোথায় অবস্থিত? পেরু লিমায় অবস্থিত, ঠিক আছে। হ্যাঁ, বঙ্গবন্ধু উপগ্রহ স্যাটেলাইট, বঙ্গবন্ধু উপগ্রহ স্যাটেলাইট কবে? 12ই মে 2018। এগুলো আসবে না, এটা বাদ, ঠিক আছে। সিডর, মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখেন, সিডর শব্দের অর্থ কি? এটা সবাই পারবেন কিন্তু। ব্যাংক পরীক্ষা 2015। সিডর অর্থ বাতাস, চোখ, ঝড় নাকি ধ্বংস? বলেন সিডর অর্থ কি? এটা সবার পারা উচিত। হ্যাঁ, আর যারা পিডিএফটি পাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। প্রচুর পরিমাণে ভাইয়া পেজে প্রচুর পরিমাণে মেসেজ দিচ্ছে পিডিএফ এর জন্য। আপনাকে যে লিংকটা দিয়েছি, যারা মেসেজ দেয় প্রত্যেককে লিংকটা কপি করে দিয়ে দেন। হ্যাঁ, যারা পিডিএফটি পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ লেখেন। যারা পিডিএফটি পেয়েছেন প্রিয় ভাই বোনেরা একটু আলহামদুলিল্লাহ লেখেন। আপনাদের জন্য পরিশ্রম করে আমরা পিডিএফটা তৈরি করেছি। আপনারা যদি পিডিএফটা পান তাহলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগবে, আমাদের পরিশ্রমটা সার্থক হবে যদি আপনাদের হাতে পিডিএফটা পৌঁছে দিতে পারি। হ্যাঁ, আগামী 3 দিন শুধু এই পিডিএফ, 4টা পিডিএফ শেষ করবেন। 300 করে এমসিকিউ আছে, শেষ করবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ মার্কস কমন পাবেন। এই 4টা পিডিএফ এ 300 করে মোট 1000 থেকে 1200 এমসিকিউ আপনি পাবেন। জাস্ট এটা শেষ করতে আপনার অনেক বেশি সময় লাগবে না, একদিন সর্বোচ্চ লাগবে। টানা একটা দিন আপনারা এই পিডিএফ এর উপরে সময় দেন ভাইরা, অনুরোধ করে বলছি, একটা দিন সময় দেন। হ্যাঁ, যারা পিডিএফটা পাইছেন একটু কষ্ট করে আমাদেরকে জানান। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা জানান, আমি কমেন্টে পিন করে লিংকটা দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেন। কমেন্ট বক্সে পিন করে দেখেন, আমি একটা ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেন। দিয়ে দিই এখানে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন, আমাদের কমেন্টে গেলে
যে গুগল ড্রাইভের একটা লিংক দেওয়া আছে ভাইরা, এই লিংকে ক্লিক করলে আপনি পিডিএফটা ডাউনলোড করে ফেলতে যেই পারবেন। পেজে ক্লাস করতেছেন হ্যাঁ এই ওই পেজেই কমেন্ট বক্সে ঢোকেন। ক্লাস করতে না, এখানে আপনি ক্লাস করতেছেন, এই যে আমার ক্লাসটা দেখেন, এই ক্লাসটার নিচে দেখেন এই যে সোহেল স্যার টেকনিক গুরু একটা ড্রাইভ লিংক দেওয়া আছে, https://drive.google.com। আরে ভাই, এখানে ক্লিক করলেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। আরে ভাই, যেই পেজে ক্লাস করতেছেন, যেই পেজে ক্লাস করতেছেন এই পেজের কমেন্ট বক্সে দেখছেন এখানে পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে। এই পিডিএফ থেকে ইনশাল্লাহ আপনি 80 তে 50 90 থেকে মিনিমাম 80 প্লাস ইনশাল্লাহ পাবেন। এই যে যেখানে ক্লাস করতেছেন, এই যে ক্লাস করতেছেন, এই তার নিচে এই যে ঢুকেন, এই যে যেখানে পিডিএফ দেওয়া হয়েছে, এই পিডিএফ থেকে এই যে হ্যাঁ এই যে এই পিন মারা আছে, এখানে ঢুকলেই আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কি আপনি হচ্ছে ইনশাল্লাহ 80 প্লাস ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঢুকে না ভাই, কি কথা কয়, দেন আপনি দেন কি নাই। ওরা কপি করে ইসে দিলেই হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি ওদের। ভোলাই আছে কেন, আমি দেখাই দিচ্ছি ওদের। আচ্ছা প্রিয় ভাই বোনেরা দেখেন, হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে পিডিএফটা পাওয়ার একটা সিস্টেম দেখাই দিই, আপনারা সহজে পেয়ে যাবেন। পিডিএফটা দিতে হবে, ওদের জন্য তৈরি করেছি। আচ্ছা দেখেন এই যে একটা লিংক, এই লিংকটা আপনাদেরকে কমেন্টে দেওয়া আছে। এই লিংকটা আপনাদের কাজ হবে এখান থেকে কপি করেন অথবা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন 4টা পিডিএফ চলে আসছে, ঠিক আছে? কয়টা পিডিএফ চলে আসছে? 4টা পিডিএফ। গণিত সাজেশন, বাংলা সাজেশন, সাধারণ জ্ঞান সাজেশন, ইংরেজি সাজেশন। হ্যাঁ ওপেন হয় না, ও পারে না তাই। এই যে দেখেন এই যে সমস্ত ফাইল ফোল্ডার ডাউনলোডে দিলাম। ডাউনলোড দিলে এই যে ডাউনলোড হচ্ছে। এই লিংকে আচ্ছা আপনারা যদি এই লিংক থেকে না নিতে পারেন তাহলে ম্যাথ মেন্টরে চলে যান, ম্যাথ মেন্টর পেজে চলে যান। ম্যাথ মেন্টর পেজে যায়, ম্যাথ মেন্টর পেজে আপনারা মেসেঞ্জারে নক দেন, আপনাদেরকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দিবে। ম্যাথ এই যে ডাউনলোড হয়ে গেছে ফাইল ধরে, দেখছেন? আচ্ছা ধরেন উপরে আছে যারা 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 এখান থেকে পিডিএফ পাচ্ছেন না, এই ম্যাথ মেন্টর ঢুকলে পিডিএফটি পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যারা ওপেন হচ্ছে না, যাদের প্রবলেম হচ্ছে, তাদের জন্য ম্যাথ মেন্টরে গেলেই নক দিলেই আপনাকে একদম স্মার্টলি দিয়ে দিবে। যারা হচ্ছে নরমালি পাচ্ছেন না এখান থেকে, তারা যারা পাচ্ছেন না তারা ম্যাথ মেন্টর ঢোকেন। ম্যাথ মেন্টর ঢুকলেই আপনি একদম সহজেই পাবেন। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে, ওপেন হচ্ছে না, পাচ্ছেন না, তারা হচ্ছে একটু ম্যাথ মেন্টর ঢোকেন। ম্যাথ মেন্টরে এই যে দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন ওই যে ম্যাথ মেন্টরের লোগোটা, নামটা দেখেন, লোগোটা দেখেন, এবং আমাদের 4জন ছবি রয়েছে। আপনাদের জনপ্রিয় সোহেল স্যারের ছবি রয়েছে সবার আগে। এই যে সোহেল স্যার, শাহেদ স্যার, ফাহিম স্যার, নাদিম স্যার। এই হচ্ছে ম্যাথ মেন্টরের পেজটা। এই পেজে ঢুকে আপনাদের কাজ হচ্ছে মেসেঞ্জারে যাবেন, গিয়ে লিখবেন পিডিএফ দেন, পিডিএফ চাই, কেটে দেন। কি লিখবেন পিডিএফ চাই, ঠিক আছে? তাহলেই আপনি পিডিএফটা সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, আপনারা সবাই চাকরি পাবেন ইনশাল্লাহ আগামীকাল। কি গণিত নাকি আপনি 24 ঘন্টাতে 1 ঘন্টা পারবেন না? 1 ঘন্টা অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি এটা নিলে ভালো হতো। আগামীকাল আপনারা গণিতের ক্লাস করবেন বিকালে, এবং রাতে বাংলা ক্লাস, ঠিক আছে? কথাবার্তা বললেন আগে, একটা গ্যাপ পড়ে যাবে না? তাহলে আগামীকাল প্রিয় ভাই বোনেরা গণিতের ক্লাস করবেন। হ্যাঁ, গণিতের ক্লাস এবং সেই সাথে
বাংলা, বিশেষ করে সোহেল স্যারের বাংলা ক্লাসটা কে কে চান চাই লিখে জানান। আপনাদের আপনাদের চাওয়ার ভিত্তিতেই ডিপেন্ড করতেছে আগামীকাল সোহেল স্যার ক্লাস নিবে কিনা। সুতরাং আপনারা যদি চাই লেখেন সবাই, তাহলে সোহেল স্যার আগামীকাল ক্লাস নিবে, আর না হলে ক্লাস নিবে না। সবাই সবাই একটু লিখবেন, চাই চাই লিখলেই সোহেল স্যারের বাংলা ক্লাস পেয়ে যাবেন আগামীকাল। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, ঠিক আছে?